নমস্কার, সবাইকে শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি রাকেশ দে, ভয়েজেস ইন্টু দ্য পাস্ট অতীত প্রবাহের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আজকের লেকচারকে দিয়েই অতীত প্রবাহ শুরু করতে চলেছে বাংলা লেকচার সিরিজ। আর এই সিরিজের প্রথম লেকচারে আমরা পাশে পেয়েছি ডক্টর কনাস সিনহা মহাশয়কে। নমস্কার স্যার, অতীত প্রবাহের পক্ষ থেকে আপনাকে স্বাগত। ডক্টর সিনহা প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে স্নাতক হওয়ার পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পূর্ণ করেন। তিনি মিরান্দা হাউস এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসাবে কাজ করার পাশাপাশি দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজেও বিশেষ সহকারী অধ্যাপক হিসাবে কাজ করেছেন। 2017 সালে তিনি উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। ইতিহাস, কাব্য, সরাসরি চলে যাচ্ছি ডক্টর কনাস সিনহা মহাশয়ের কাছে। স্যার, এবার আপনি আপনার বক্তব্য পরিবেশন করতে পারেন। নমস্কার স্যার। ধন্যবাদ রাকেশ। আজকে আমাদের আলোচনার যেটা বিষয়, ইতিহাস, কাব্য এবং হিস্ট্রি, এই তিনটে শব্দ ব্যবহার করা হয়েছে বিষয়টিকে যখন আমরা বর্ণনা করেছি তখন। এখন এই বিষয়ে প্রশ্ন থাকতেই পারে যে এই টাইটেলে তিনটে শব্দ ব্যবহার করেছি, ইতিহাস, কাব্য এবং হিস্ট্রি। এখন আমরা জানি, যেহেতু মূলত ছাত্রছাত্রীদের জন্য এই বক্তৃতা, সেই জন্য বলছি যে আমরা তো সাধারণত ইংরাজি হিস্ট্রি শব্দটা অনুবাদ করতে গিয়ে বাংলায় ইতিহাস শব্দটা ব্যবহার করি। তাহলে এই ইতিহাস এবং হিস্ট্রি দুটো শব্দকে আলাদাভাবে কেন আমি টাইটেলে ব্যবহার করলাম? আজকের বক্তৃতার যে আলোচনা, তার মধ্যে এই প্রসঙ্গ আসবে যে ইতিহাস এবং হিস্ট্রি শব্দ দুটোর মধ্যে কি সম্পর্ক, বা ইতিহাস শব্দটার আলাদা কোনো তাৎপর্য আছে কিনা, সেই বিষয়ে আমরা বলবো। এখন এই বিষয় নির্বাচনের একটা অন্যতম প্রধান কারণ হলো, যারা এই আলোচনা চক্রের আয়োজক তারা মূলত ছাত্রছাত্রী, এবং তারা যখন আমাকে এই বাংলা লেকচার সিরিজের প্রথম লেকচারটা দিতে বলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রাচীন ভারতীয় ইতিহাসের কোন দিক নিয়ে তারা বেশি আগ্রহী হবে বা কোন বিষয়ে তারা আমাকে বলতে বলছে। তো আমি যতদূর শুনলাম, একটা কথা বারবার এলো যে এপিক ট্র্যাডিশন নিয়ে, বা প্রাচীন ভারতের এপিক ট্র্যাডিশন নিয়ে বলতে। এখন এই এপিক ট্র্যাডিশন জিনিসটা কি? এপিক শব্দটা অবশ্যই ভারতীয় শব্দ নয়, ইউরোপীয় সাহিত্য তত্ত্বে ব্যবহৃত একটা শব্দ, কিন্তু সাধারণভাবে প্রচলিত বা জনপ্রিয় মাধ্যমে যখন ভারতীয় মহাকাব্যের কথা বা এপিকের কথা আসে, তখন দুটো গ্রন্থের কথা সাধারণত আলোচনায় আসে, মহাভারত এবং রামায়ণ। তো আমি যতটা বুঝতে পারলাম যে মহাভারত এবং রামায়ণ এই দুটো গ্রন্থের বিষয়ে আলোচনা করতে আমাকে বলা হচ্ছে, এবং এই দুটো গ্রন্থের বিষয়ে যে আগ্রহ ছাত্রছাত্রীদের, সেটাও অত্যন্ত স্বাভাবিক। তার একটা বড় কারণ হচ্ছে, প্রাচীন ভারতে রচিত দুটো গ্রন্থ হলেও সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এই দুটো গ্রন্থের একটা বিশাল তাৎপর্য রয়েছে। এবং এই সময়ে দাঁড়িয়েও রামায়ণ এবং মহাভারতের আলোচনা, রামায়ণ এবং মহাভারতের ঐতিহাসিকতা, এই সমস্ত প্রশ্ন শুধু যে একাডেমিক বিতর্কে সীমিত থাকছে তা নয়, রাজনৈতিক সংঘাত থেকে শুরু করে আইনি লড়াই আদালতে গড়াচ্ছে, সেরকম পরিস্থিতিও দেখা যাচ্ছে। কিন্তু আজকের আলোচনায় আমরা মূলত জোর দেব ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকেই, এবং সেইখানে আমি জ্ঞান চর্চার ক্ষেত্রে একটা ধারার কথা বলবো, যে রামায়ণ মহাভারত এই গ্রন্থগুলোর এবং অন্যান্য প্রাচীন ভারতীয় গ্রন্থের ঐতিহাসিকতা নিয়ে যে বিতর্ক, তার সূচনা কোথা থেকে এবং সেই বিতর্কে আমরা কোথায় এখন দাঁড়িয়ে আছি, এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে রামায়ণ মহাভারত পাঠ করবার সম্ভাবনাই বা কি, উপায়ই বা কি, এই প্রশ্নগুলো যদি আমাদের আলোচনা করতে হয়। আমি প্রথমেই বলবো, একাদশ শতাব্দীতে আল-বিরুনি বলে একজন আরব পর্যটক ভারতে আসেন, যিনি অত্যন্ত আগ্রহ সহকারে ভারতীয় ভাষা শিক্ষা করেছিলেন, ভারতীয় সমাজ সম্বন্ধে,
ভারতের জ্ঞান চর্চার ধারা সম্বন্ধে তিনি জানবার চেষ্টা করেছিলেন, এবং তার যে ভ্রমণ বিবরণী ভারতের উপর, অত্যন্ত মূল্যবান একটা গ্রন্থ। এই গ্রন্থে আলবিরুনির একটা অবজারভেশন ছিল ভারতীয় সমাজ সম্বন্ধে, যেখানে আলবিরুনি বলেছিলেন হিন্দুদের, এবং হিন্দু বলতে মূলত ভারতীয় উপমহাদেশের অধিবাসীদের আলবিরুনি বোঝাচ্ছিলেন, যে তাদের মধ্যে ইতিহাস বোধ বা অতীত চেতনার অভাব রয়েছে, এবং যখনই ভারতীয় পণ্ডিতদেরকে তাদের ইতিহাস সম্বন্ধে জানতে চাওয়া হয়, তখনই তারা বিভিন্ন গল্প বলতে শুরু করে। এখন আমরা জানি না আলবিরুনিকে কোন সব গল্প ভারতীয় পণ্ডিতরা শুনিয়েছিলেন, কিন্তু সম্ভবত যে সমস্ত কাহিনীকে আমরা পৌরাণিক কাহিনী বলে জানি, সম্ভবত ইতিহাসের প্রশ্নে সেই কাহিনীগুলোই উত্তর হিসাবে আলবিরুনি পেয়েছিলেন, এবং যেটা নিয়ে তিনি অবশ্যই খুব একটা সন্তুষ্ট ছিলেন না। কারণ আলবিরুনি যে জ্ঞান চর্চার ধারা থেকে এসেছেন, অর্থাৎ মধ্যযুগীয় ইসলামী জ্ঞান চর্চার ধারা, সেখানে কিন্তু অতীতের ঘটনাকে নথিভুক্ত করবার একটা পরম্পরা ছিল, অর্থাৎ এক ধরনের ইতিহাস চর্চা কিন্তু মধ্যযুগের ইসলামীয় জ্ঞান চর্চার মধ্যে দেখা গিয়েছিল, যার অভাব আলবিরুনি ভারতীয় সমাজে লক্ষ্য করেছিলেন। একই ধরনের জিনিস লক্ষ্য করেছেন যখন ঔপনিবেশিক যুগে ইংরেজ ঔপনিবেশিক প্রশাসকেরা ভারত সম্বন্ধে আগ্রহী হয়েছিলেন। তাদের ঔপনিবেশিক জ্ঞান চর্চার একটা ধারা হচ্ছে প্রাচ্যবাদী জ্ঞান চর্চার ধারা, যেখানে প্রাচ্যকে পাশ্চাত্যের মানুষেরা একটা পৃথক সভ্যতা হিসাবে দেখেন, কিন্তু তারা মনে করেন যে প্রাচ্যে যদি শাসন করতে হয়, তাহলে এই প্রাচ্যের সভ্যতা সম্বন্ধেও ওয়াকিবহাল হতে হবে, প্রাচ্যের সভ্যতা সম্বন্ধে জানতে হবে। এবং সেই জানবার পদ্ধতির মধ্যে একটা দিক হচ্ছে ইতিহাসের অনুসন্ধান। তো ভারতের ইতিহাস লিখবার চেষ্টা যখন ঔপনিবেশিক ঐতিহাসিকরা করলেন, যে ঔপনিবেশিক ঐতিহাসিকদের মধ্যে অনেকেই ঔপনিবেশিক প্রশাসকও ছিলেন, তারা আবিষ্কার করলেন যে যে পদ্ধতিতে আধুনিক ইউরোপে হিস্ট্রি লেখা হয়, অবশ্যই হিস্ট্রি একটা একাডেমিক সাবজেক্ট হিসাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে পড়ানো হয়, এই হিস্ট্রির উন্মেষ ঘটেছে আধুনিক ইউরোপে। আধুনিক জ্ঞান চর্চার ধারার সঙ্গে সঙ্গে আধুনিক ধর্মনিরপেক্ষ জ্ঞান চর্চা ইউরোপে আমরা যেটাকে দেখি, ইউরোপের আধুনিকতার ধারণার সঙ্গে সেটা ওতপ্রোতভাবে জড়িত, এবং সাধারণত জ্ঞানদীপ্তি বা এনলাইটেনমেন্ট নামে একটা ইন্টেলেকচুয়াল মুভমেন্টকে তার সূচনা বিন্দু বলে মনে করা হয়। তো অবশ্যই সেই আধুনিক এনলাইটেনমেন্টের ফসল হিস্ট্রি নামে যে বিষয়, একেবারে হুবহু সেই বিষয়ের চর্চা নিশ্চয়ই প্রাচীন যুগের পৃথিবীতে ছিল না, কিন্তু হিস্ট্রি রচনার যে কিছু বৈশিষ্ট্য আধুনিক ইউরোপে নির্ধারণ করা হয়, সেই বৈশিষ্ট্যর সঙ্গে অনেকটা মিলে যায় এরকম গ্রন্থ কিন্তু বিভিন্ন প্রাচীন সভ্যতার মধ্যে পাওয়া গিয়েছে। যেমন আমরা জানি ফাদার অফ হিস্ট্রি বা ইতিহাসের জনক বলা হয় প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে, যিনি গ্রিক এবং পারসিকদের মধ্যে যে দীর্ঘ লড়াই চলেছিল তার ইতিহাস লিখবার চেষ্টা করেছিলেন। আবার অনেকে হেরোডোটাসের ইতিহাস রচনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন, যেহেতু হেরোডোটাস নিজে প্রত্যক্ষভাবে এই যুদ্ধ দেখেননি এবং বিভিন্ন কাহিনী কিংবদন্তির উপর উনি অনেকটাই নির্ভর করেছিলেন পারসিক যুদ্ধের ইতিহাস লিখতে গিয়ে। তাই তারা বলেন যে হেরোডোটাসের হিস্ট্রি প্রকৃতপক্ষে ভালো ইতিহাস নয়, বরঞ্চ আরেকজন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস, যিনি এই পারসিক যুদ্ধের পরে গ্রিসের দুটো প্রধান নগর রাজ্য এথেন্স এবং স্পার্টার মধ্যে যে পেলোপোনেশীয় যুদ্ধ হয়, এই যুদ্ধের ইতিহাস লেখেন, হিস্ট্রি অফ দ্য পেলোপোনেশিয়ান ওয়ার। এই থুকিডিডিসকে অনেকে ফাদার অফ সায়েন্টিফিক হিস্ট্রি অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক ইতিহাস চর্চার জনক বলে মনে করেন, কারণ থুকিডিডিস নিজে পেলোপোনেশীয় যুদ্ধের সমসাময়িক মানুষ, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধের যে প্রকৃত নথিপত্র সেগুলো দেখেছিলেন, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এরকম আধুনিক ইতিহাস চর্চার পদ্ধতি বা বিভিন্ন তথ্যসূত্র থেকে যেভাবে আধুনিক যুগে হিস্ট্রি লেখা হয়, তার সঙ্গে থুকিডিডিসের পদ্ধতির অনেক বেশি মিল ছিল হেরোডোটাসের পদ্ধতির থেকেও। কিন্তু যাই হোক না কেন, তার মানে এই হিস্ট্রি বিষয়টা একদিক থেকে দেখতে গেলে আধুনিক ইউরোপীয় জ্ঞানদীপ্তির ফসল হলেও হিস্ট্রির বৈশিষ্ট্যযুক্ত গ্রন্থ কিন্তু প্রাচীন গ্রিসে পাওয়া যায়, প্রাচীন রোমে পাওয়া যায়, প্রাচীন চীনে পাওয়া যায়। মধ্যযুগের চার্চগুলোতে কিছু কিছু হিস্ট্রি লেখা হয়েছে বলে মনে করা হয়।
এবং একই রকম ভাবে মধ্যযুগীয় ইসলামীয় সভ্যতাতেও হিস্ট্রির অনুরূপ বিষয়ের চর্চা ছিল, এ কথা আমরা আগে আলোচনা করেছি। এবং ভারতে যখন ইসলামীয় সভ্যতার প্রাদুর্ভাব ঘটে, ক্রমশ আমরা জানি যে সুলতানি শাসনের সময় বা মুঘল যুগে প্রচুর ইতিহাস কিন্তু ভারতেও রচিত হয়েছে। কিন্তু তার আগে, অর্থাৎ মোটামুটি ভাবে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা হওয়ার আগে ভারতে কি ইতিহাস চর্চা ছিল? দ্বাদশ শতাব্দীতে কাশ্মীরে কলহন বলে একজন ব্রাহ্মণ পণ্ডিত রাজতরঙ্গিনী বলে একটি গ্রন্থ রচনা করেন, যেখানে ধারাবাহিকভাবে কাশ্মীরের রাজবংশগুলোর ইতিহাস আলোচনা করা হয়েছে। অনেকে মনে করেন যে এই গ্রন্থে কলহন, অন্তত গোটা গ্রন্থে না হলেও গ্রন্থের শেষ দিকের চ্যাপ্টারগুলোতে, যেখানে কলহন দ্বাদশ শতাব্দীর মানুষ, তার আগের 2-3 শতাব্দীর ইতিহাস আলোচনা করা হয়েছে, সেখানে একজন আধুনিক ঐতিহাসিকের মতোই কলহন নথিপত্র দেখে তাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করে কালানুক্রমিকভাবে সাজিয়ে তথ্য পরিবেশন করেছেন, যেটা আধুনিক হিস্ট্রি চর্চার সঙ্গে সঙ্গতিপূর্ণ। কাজেই কলহনের রাজতরঙ্গিনীকে হয়তো হিস্ট্রি পদবাচ্য একটা গ্রন্থ বলে উল্লেখ করা যায়। কিন্তু ঔপনিবেশিক ঐতিহাসিকরা বলছেন অনেকেই যে এটা তো দ্বাদশ শতাব্দীর ঘটনা। তার আগে, অর্থাৎ দ্বাদশ শতাব্দী মানে ভারতবর্ষের ইতিহাসে আমরা যে সময়কে আদি মধ্যযুগ বা আর্লি মিডিয়েভেল এজ এখন বলি, তারও একেবারে শেষ দিক। তাহলে প্রাচীন ভারতে এমন কোনো গ্রন্থ নেই যাকে আধুনিক হিস্ট্রি রচনার পদ্ধতির সঙ্গে কিছুটা হলেও সঙ্গতিপূর্ণ বলে ভাবা যায়। এবং সেই জায়গার থেকে ঔপনিবেশিক ঐতিহাসিকরা অনেকেই সিদ্ধান্তে এসেছিলেন যে প্রাচীন ভারতে কোনো ইতিহাস চেতনা ছিল না, অর্থাৎ প্রাচীন ভারতীয় সমাজ তার নিজের অতীত সম্বন্ধে সচেতন ছিল। এই কথা বলে ঔপনিবেশিক ঐতিহাসিকদের কি লাভ? না, এর মধ্যে একটা যুক্তি নিহিত ছিল যে কেন প্রাচীন ভারতের মানুষ নিজেদের অতীত নিয়ে সচেতন ছিল না। তার কারণ, অতীতের ঘটনা মানে কি, বাস্তব জগতের যে ঘটনা, প্রাচীন ভারতের মানুষ বাস্তব বিমুখ ছিলেন। ঔপনিবেশিক ঐতিহাসিকরা অনেকেই দেখানোর চেষ্টা করেছেন যে ভারতীয় সভ্যতা হচ্ছে ধর্ম এবং আধ্যাত্মিকতা কেন্দ্রিক। ধর্মীয় পরিচয়কেই প্রাচীন ভারতে সব থেকে গুরুত্ব দেওয়া হতো এবং মানুষ সাধারণত ধর্মের ব্যাপার স্যাপার নিয়েই মাথা ঘামাতো। কাজেই বাস্তব জীবনে কি হচ্ছে, রাজনৈতিক পালাবদল, বিভিন্ন ঘটনা, অতীতের ঘটনাকে নথিভুক্ত করে রাখা, এই সমস্ত বিষয়ে প্রাচীন ভারতে কোনো আগ্রহ ছিল না। কাজেই ভারতীয়রা বাস্তব বিমুখ, ধর্মকেন্দ্রিক একটি সভ্যতা। জেমস মিল যখন প্রাচীন ভারত, শুধু নয়, জেমস মিল যখন ভারতের ইতিহাস লিখবার একটা উদ্যোগ নেন, ভারতের ইতিহাসকে মিল 3 ভাগে ভাগ করেন: হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। অর্থাৎ আধুনিক যুগ যাকে আমরা বলি তাকে মিল ব্রিটিশ যুগ বলে উল্লেখ করছেন, খ্রিস্টান যুগ নয়। কিন্তু তার আগের দুটো পর্বকে উনি হিন্দু যুগ এবং মুসলিম যুগ বলে অভিহিত করছেন, যার মধ্যে একটা ধারণা থাকছে যে ধর্ম হচ্ছে ব্রিটিশরা আসার আগে পর্যন্ত ভারতের ইতিহাসের প্রধান কেন্দ্রবিন্দু, এবং কোন ধর্ম? শাসকের ধর্ম। অর্থাৎ যখন শাসক হিন্দু ধর্মাবলম্বী তখন হিন্দু যুগ, যখন শাসক মুসলিম ধর্মাবলম্বী সেটা মুসলিম যুগ। এই ধারণা যে ভুল সেটা পরে পদে পদে প্রমাণিত হয়েছে। প্রথমত, হিন্দু ধর্ম বলে কোনো অর্গানাইজড ধর্ম প্রাচীন যুগে ছিল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে, ছিল নাই বলা যায়। এবং যে ধর্ম মতগুলোকে একত্রিতভাবে এখন হিন্দু ধর্মের অঙ্গীভূত বলে ধরা হয়, প্রাচীন ভারতের সমস্ত শাসক যে সেই ধর্মমত অনুসারী ছিলেন তাও নয়। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের পৃষ্ঠপোষক শাসকদের কথাও আমরা প্রাচীন ভারতে পাই। তেমনি ভারতের জনসমাজ শুধু কোনো একটি ধর্মের অনুগামী ছিল সেরকম নয়। একই রকম ভাবে মধ্যযুগে শুধু যে মুসলিম শাসকরা ছিলেন সেরকম নয়। আমরা বিজয়নগরের শাসকদের কথা জানি, আমরা মুঘল আমলের রাজপুতদের কথা জানি, মারাঠাদের কথা জানি। বহু ক্ষেত্রেই কিন্তু শাসকের ধর্ম মুসলিম ছিল না, এবং থেকে থাকলেও শাসকের ধর্ম অনুযায়ী ভারতে মানে রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এরকম নিদর্শন ভারতের ইতিহাসে খুব কম। কিন্তু ঔপনিবেশিক ঐতিহাসিকদের একটি স্বার্থ ছিল ভারতীয় সভ্যতাকে ধর্মকেন্দ্রিক সভ্যতা হিসাবে দেখানোয়, এবং সেখানে তাদের একটা বড় হাতিয়ার ছিল ভারতীয় সভ্যতায় ইতিহাস চেতনার অভাবের কথা বলা বা অতীত চেতনার অভাবের কথা বলা। এখন সাম্প্রতিক কালে আমরা দেখছি এর সম্পূর্ণ বিপরীত একটা প্রবণতা,
যেখানে রামায়ণ, মহাভারত, পুরাণের মতো গ্রন্থগুলিতে যা বলা হয়েছে প্রতিটি তথ্যকে ঐতিহাসিক তথ্য বলে দাবি করা হচ্ছে। তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ খোঁজা হচ্ছে, প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যাচ্ছে না খুব একটা স্বাভাবিকভাবেই। তা সত্ত্বেও মনে করা হচ্ছে যে এগুলো মানুষের ধর্মীয় বিশ্বাসের অন্তর্ভুক্ত এবং সেই বিশ্বাসের জোর থেকেই কোথাও এদের ঐতিহাসিকতা আছে। একদিক থেকে শুনলে মনে হতে পারে যে এটা তো খুব ভালো ব্যাপার, যে একরকম স্বার্থ থেকে ঔপনিবেশিক যুগে এক ধরনের মত দেয়া হয়েছিল, এটা তো তার সম্পূর্ণ বিপরীত মত। ঔপনিবেশিক যুগে বলা হয়েছিল প্রাচীন ভারতের অতীত চেতনা নেই, এখন একদল মানুষ যারা নিজেদের জাতীয়তাবাদী মনে করেন তারা একটা ভিন্নতর রাজনীতির উপর জোর দিয়ে বলছেন হ্যাঁ আমাদের অতীত চেতনা ছিল এবং এই রামায়ণ, মহাভারত, পুরাণের প্রত্যেকটা বিবরণ হচ্ছে আমাদের অতীত চেতনার নিদর্শন। কিন্তু এইভাবে যদি আমরা ভাবি যে এটা একটা বিকল্প দৃষ্টিভঙ্গি, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি ভারতবর্ষের অতীতকে দেখার এবং ঔপনিবেশিকতাবাদের বিরোধী একটা অবস্থান নিতে সক্ষম একটা দৃষ্টিভঙ্গি, তাতে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে আসলে কিন্তু এই মত ঔপনিবেশিক মতেরই পুনরাবৃত্তি করছে। সেটা হলো ভারতীয় সভ্যতাকে একটা ধর্মকেন্দ্রিক সভ্যতা হিসাবে দেখছে। কারণ এই যে রামায়ণ, মহাভারত, পুরাণের প্রতিটি তথ্য সত্য এই দাবি যারা করছেন তারা কিন্তু রামায়ণ, মহাভারত, পুরাণকে সত্যি সত্যি ইতিহাস গ্রন্থ হিসাবে দেখছেন না, তারা খুব সোচ্চারে এগুলিকে হিন্দু ধর্মগ্রন্থ হিসাবে দেখছেন। প্রাচীন ভারতীয় সত্তার সঙ্গে হিন্দু ধর্মকে এক করে দেখছেন এবং মনে করছেন যে হিন্দু ধর্মগ্রন্থের বিবরণই হচ্ছে প্রাচীন ভারতের ঐতিহাসিক বিবরণ। অর্থাৎ ঠিক যেভাবে মিলের মতো ঔপনিবেশিক ঐতিহাসিকরা প্রাচীন ভারতকে হিন্দু যুগ এবং মধ্যযুগের ভারতকে মুসলিম যুগ বলে দাগিয়ে দিয়েছিলেন, এই প্রবণতাও কিন্তু আসলে এই ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির যে সাম্প্রদায়িক রাজনীতি তারই উত্তরসূরি। ঔপনিবেশিক মতবাদের কোনো সমালোচনা নয়, নতুন কোনো জিনিসও নয়। কাজেই এই দুটো অবস্থানই, প্রাচীন ভারতে কোনো ইতিহাস চেতনা ছিল না এবং প্রাচীন ভারতে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে যা লেখা হয়েছে সবই সত্য, এই দুটো অবস্থানই বিশেষ বিশেষ রাজনৈতিক স্বার্থের কারণে জনপ্রিয় হয়েছে এক একটা সময়ে। কিন্তু রাজনৈতিক স্বার্থের ব্যাপারে, রাজনৈতিক স্বার্থের বাইরে জ্ঞান চর্চার জগতে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দিয়ে বিচার করলে হয়তো দুটো মতবাদের কোনোটাই খুব একটা গ্রহণযোগ্য হবে না। এখন প্রথম মতবাদটাতে যদি ফিরে যাই, যে আমরা জানি ঔপনিবেশিক ঐতিহাসিকরা একটা বিশেষ রাজনৈতিক স্বার্থের কথা ভেবেই বাস্তব বিমুখ ভারতীয় সভ্যতার কথা প্রচার করেছিলেন, তা সত্ত্বেও আশ্চর্যজনকভাবে ঔপনিবেশিক ঐতিহাসিকদের যারা দীর্ঘকাল ধরে সমালোচনা করে এসছেন, যেমন প্রথম যুগের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা যারা বহু ক্ষেত্রে ঔপনিবেশিক ঐতিহাসিকদের সমালোচক, যেমন হেমচন্দ্র রায়চৌধুরী, রমেশচন্দ্র মজুমদার, এই ধরনের ঐতিহাসিকরাও কিন্তু এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে কলহনের রাজতরঙ্গিনীর আগে প্রাচীন ভারতে সেইভাবে কোনো ইতিহাস গ্রন্থ রচিত হয়নি। এবং এমনকি স্বাধীনতা উত্তর ভারতে আমরা দেখেছি মার্ক্সবাদী ঐতিহাসিকরা ভারতীয় ইতিহাস রচনায় দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন করেছেন। রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি যে অর্থনীতি এবং সমাজের ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা তারা তুলে ধরেছেন। ঔপনিবেশিক ইতিহাসে ভারতীয় সমাজকে যে একটা অপরিবর্তনশীল স্থাণু সমাজ বলে দেখানো হতো, মার্ক্সবাদী ঐতিহাসিকরা তার প্রতিবাদ করে ভারতীয় ইতিহাসে যে বারবার পট পরিবর্তন ঘটেছে আর্থসামাজিক ব্যবস্থার ক্ষেত্রেও সেই বিষয়টা তুলে ধরেছেন। কিন্তু প্রাচীন ভারতীয় ইতিহাস বোধের অভাব নিয়ে কোনো জোরদার বক্তব্য কিন্তু তাদের ছিল না, অর্থাৎ ঔপনিবেশিক মতটার কোনো সমালোচনা সেইভাবে ছিল না। যে ঐতিহাসিকদেরকে আমরা বলতে পারি তারা সরাসরি কোনো গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত নন এবং তারা সকলে হয়তো প্রত্যক্ষভাবে ইতিহাস ডিসিপ্লিনের মানুষও নন, তারা অনেক ক্ষেত্রে নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন প্রাচীন ভারতে কেন ইতিহাস রচিত হয়নি। কেউ বলছেন যে মীমাংসা বলে একটা দার্শনিক মতবাদ, শেলডন পোলক বলে সংস্কৃত সাহিত্যের অন্যতম প্রধান একজন ঐতিহাসিক, তিনি বলছেন প্রাচীন ভারতে মীমাংসা বলে একটি দর্শন অত্যন্ত জনপ্রিয় ছিল, যে দর্শন 3 রকম প্রমাণের উপর জোর দেয় জ্ঞান চর্চার ধারায়: প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি যা দেখা যাচ্ছে, অনুমান অর্থাৎ সরাসরি যা দেখা যাচ্ছে তার ভিত্তিতে অনুমান, এবং শব্দ অর্থাৎ ধর্মগ্রন্থের নির্দেশ, বেদের নির্দেশ,
তো যেহেতু ইতিহাসের ঘটনা অতীতের ঘটনা, প্রত্যক্ষভাবে দেখা যায় না বা অনুভব করা যায় না, প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে এমন জিনিস থেকে অনুমানও করা যায় না, এবং যেহেতু বেদ ধর্মবিশ্বাসের দিক থেকে বেদ হচ্ছে ঈশ্বরের বাণী, কাজেই কোনো নির্দিষ্ট সময়ে বেদ সীমাবদ্ধ নয়, ফলে অতীতের বিবরণ মীমাংসা দর্শনে জ্ঞান চর্চার কোনো জরুরি ক্ষেত্র নয়। এই মতবাদের প্রভাবে হয়তো প্রাচীন ভারতে সেভাবে ইতিহাস লেখা হয়নি। কিন্তু পোলক বলছেন না যে মীমাংসা ছাড়াও প্রাচীন ভারতে অনেকগুলি দার্শনিক মতবাদ ছিল, তারা কেন ইতিহাস চর্চার উপর জোর দেয়নি? সেই রকম ভাবে উত্তর ঔপনিবেশিক মতবাদ যাকে আমরা বলি, বর্তমান যে সমস্ত তাত্ত্বিকরা ঔপনিবেশিক চিন্তাধারার সমালোচনা করেছেন, তার মধ্যে রণজিৎ গুহ রয়েছেন, আশিস নন্দী রয়েছেন, বিনয় লাল রয়েছেন, তারা বলার চেষ্টা করছেন যে হিস্ট্রি নামের যে ডিসিপ্লিনটা ঔপনিবেশিক ভারতে তৈরি হলো, সেটা তো পাশ্চাত্যের একটা ডিসিপ্লিন। এখন কেন পাশ্চাত্যের অতীতকে দেখবার যে দৃষ্টিভঙ্গি, সেটাকেই আমরা একমাত্র দৃষ্টিভঙ্গি হিসাবে দেখব। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে হিস্ট্রিকেই অতীতকে দেখার একমাত্র মাধ্যম বলে মনে করা হলো। তাই হয়তো প্রাচীন ভারতে অতীতকে দেখার অন্য বিকল্প পদ্ধতি ছিল কাহিনী, কিংবদন্তি, লোককথা ইত্যাদি, কিন্তু এই কাহিনী, কিংবদন্তি, লোককথাগুলো হারিয়ে যেতে শুরু করলো। একরকম ভাবে যদি আমরা ভেবে দেখি, উত্তর ঔপনিবেশিক অবস্থান নিতে গিয়ে এই তাত্ত্বিকরা কিন্তু সেই ঔপনিবেশিক অবস্থানেই ফিরে গেলেন, যে তার মানে হিস্ট্রির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু প্রাচীন ভারতে ছিল না। অতীতের কালানুক্রমিক তথ্যনিষ্ঠ বিবরণ দেওয়ার কোনো সচেতনতা প্রাচীন ভারতে ছিল না, এটা মেনে নিয়ে তারা অন্যান্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ সেই যে অলবিরুনির উক্তি এবং পরবর্তীকালে ঔপনিবেশিক ঐতিহাসিকদের বক্তব্য যে প্রাচীন ভারতে ইতিহাস বোধ ছিল না, সুদীর্ঘকাল এর কোনো সরাসরি সমালোচনা হয়নি। এর বিপরীতে দুটো ব্যতিক্রম ছিল। এফ পার্জিটার বলে একজন ঔপনিবেশিক ঐতিহাসিক চেষ্টা করেছিলেন বলতে যে ধর্মগ্রন্থ অর্থাৎ বৈদিক সাহিত্য, বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্য, এদের ভিত্তিতে প্রাচীন ভারতে ইতিহাস রচনার থেকে প্রাচীন ভারতের যারা শাসক, তারা নিজেদের স্মৃতি যেভাবে রক্ষা করার চেষ্টা করেছে, তাতে ইতিহাস চেতনা বেশি থাকা সম্ভব। সাধারণত আমরা প্রাচীন ভারতের ইতিহাসে বৈদিক, বৌদ্ধ এবং জৈন সাহিত্যকে বেশি গুরুত্ব দিই। পার্জিটার বলেছিলেন সেটা না দিয়ে প্রাচীন ভারতে ইতিহাস পুরাণ বলে একটা পরম্পরা ছিল। এই কথায় আমরা আবার ফিরে আসব। পার্জিটার বলছেন রামায়ণ, মহাভারত এবং পুরাণগুলি এই ইতিহাস পুরাণ পরম্পরার ফসল, এবং এই ইতিহাস পুরাণ পরম্পরা কি না ক্ষত্রিয় শাসকদের কীর্তি কাহিনী মনে রাখবার একটা মাধ্যম। কাজেই ধর্মগ্রন্থের থেকে এদের মধ্যে ইতিহাস চেতনা বেশি, কাজেই রামায়ণ, মহাভারত, পুরাণের ভিত্তিতে প্রাচীন ভারতের ইতিহাস লেখা উচিত। যে ধরনের দাবি একটু আগেই বললাম সাম্প্রতিককালে রাজনৈতিক কারণে আবার জনপ্রিয় হয়েছে, কিন্তু সমস্যা হলো পার্জিটার রামায়ণ, মহাভারত, পুরাণের ভিত্তিতে প্রাচীন ভারতের যে ইতিহাস রচনার চেষ্টা করেছিলেন, সেই ইতিহাস অন্যান্য প্রমাণের সঙ্গে তুলনা করলেই দেখা যায় যে ভ্রান্তিতে পরিপূর্ণ। তার একটা অন্যতম কারণ হচ্ছে ইতিহাস পুরাণ বলে সত্যিই একটা প্রাচীন পরম্পরা ছিল, যার কথায় আমরা আসব, এবং এই পরম্পরার স্রষ্টা ছিলেন চারণ কবিরা, যারা বিভিন্ন রাজাদের রাজসভায় গিয়ে সেই রাজবংশগুলোর কীর্তি কাহিনীর কথা বলতেন। কিন্তু এই চারণ কবিরা মৌখিকভাবে যে ইতিহাস পুরাণ পরম্পরা সৃষ্টি করেছিলেন, আর এখন পুরাণ নামক গ্রন্থগুলোতে আমরা যা পাই, দুটো জিনিস কি আদৌ এক? এই জিনিসটা পার্জিটার ভেবে দেখেননি। বর্তমানে পুরাণ নামে যে গ্রন্থগুলো প্রচলিত, এগুলো চারণ কবিদের রচনা নয়, এগুলো গুপ্ত যুগ এবং গুপ্ত পরবর্তী যুগে ব্রাহ্মণদের রচনা। বিভিন্ন নতুন ব্রাহ্মণ্য ধর্মমত, বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, শাক্ত ধর্ম, এদের ধর্মগ্রন্থ হিসাবে। অবশ্যই পুরাণ নামটা একটা প্রাচীন পরম্পরার নাম থেকে সংগ্রহ করা হয়েছে, কিন্তু প্রাচীন পুরাণ পরম্পরার সঙ্গে এই পরম্পরার যোগসূত্র কিন্তু অত্যন্ত ক্ষীণ। এই ভুলটাই পার্জিটার করেছিলেন। পার্জিটার যে প্রশ্ন তুলেছিলেন সেটা একদম ন্যায্য প্রশ্ন, যে শুধুমাত্র ধর্মগ্রন্থের ভিত্তিতে কেন প্রাচীন ভারতের ইতিহাস লেখা হবে, কিন্তু পার্জিটার বুঝতে পারেননি যে তার বদলে যে পুরাণগুলোর ভিত্তিতে তিনি ইতিহাস লেখার চেষ্টা করছেন, সেই পুরাণগুলোও বস্তুতপক্ষে ধর্মগ্রন্থ ছাড়া কিছু নয়। কাজেই এক শ্রেণীর ধর্মগ্রন্থর বদলে আর এক শ্রেণীর ধর্মগ্রন্থকে পার্জিটার গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং সেক্ষেত্রে পার্জিটার যে ধর্মগ্রন্থগুলোকে গুরুত্ব দিলেন, সেগুলো বৈদিক সাহিত্য, বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্যের থেকে অনেক পরে রচিত।
ফলে প্রাচীন যুগের ইতিহাসের উপাদান হিসাবে সেগুলোর নির্ভরযোগ্যতা আরো কম, যে সমস্যা পার্জিটারের লেখা ইতিহাসে দেখা গিয়েছিল। উপেন্দ্রনাথ ঘোষাল একজন জাতীয়তাবাদী ঐতিহাসিক, তিনি কিন্তু প্রথম বলার চেষ্টা করেছিলেন যে এই যে কল্হণের রাজতরঙ্গিনী, সেটা কি হঠাৎ করে লেখা হলো, হঠাৎ করে ইতিহাস চেতনা জাগ্রত হলো? তার আগেও আমরা দেখেছি বিভিন্ন রাজাদের ঐতিহাসিক জীবনী লেখার একটা ধারা ছিল, যার মধ্যে সব থেকে বিখ্যাত বাণভট্টের লেখা হর্ষচরিত, সপ্তম শতাব্দীর একজন বিখ্যাত রাজা হর্ষবর্ধন, তার জীবনী। সেটাই বা কি করে লেখা হলো? তাহলে অতীতের কথা নথিভুক্ত করবার একটা মানসিকতা নিশ্চয়ই ছিল। এবং উপেন্দ্রনাথ ঘোষাল কিছুটা দেখিয়েছিলেন যে প্রাচীন যুগ থেকে কিছু কিছু পরম্পরা তথাকথিত ধর্মীয় সাহিত্যের মধ্যেও ছিল, যেখানে অতীতের কথা নথিভুক্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু উপেন্দ্রনাথ ঘোষালের এই অবজারভেশন খুব একটা গুরুত্ব মূল স্রোতের ইতিহাস চর্চায় পায়নি দীর্ঘদিন। যে গবেষণা এই বিষয়ে সব থেকে বড় অবদান রাখলো সেটি হচ্ছে সাম্প্রতিককালে রমিলা থাপারের গবেষণা, এবং যার বহুদিন ধরে বহু প্রবন্ধে এই মতগুলি রমিলা প্রকাশ করছিলেন, এবং একটা সুসংবদ্ধ রূপে 2013 সালে পাস্ট বিফোর আস বলে রমিলা থাপারের যে গ্রন্থটি প্রকাশিত হয়, সেই গ্রন্থে আমরা প্রথম একটা সুসংবদ্ধ সমালোচনা দেখি যে এই যে প্রাচীন ভারতে ইতিহাস বোধের অভাব, এই ধারণার রমিলা একটা নতুন শব্দবন্ধটা নতুন নয়, এই একই শব্দবন্ধ পার্জিটারও ব্যবহার করেছেন, কিন্তু একটা নতুন তাৎপর্য দিয়ে এই শব্দবন্ধকে রমিলা ব্যবহার করেছেন, যে শব্দবন্ধ হলো হিস্টোরিক্যাল ট্র্যাডিশন বা ঐতিহাসিক পরম্পরা। রমিলা বলছেন, হ্যাঁ, হিস্ট্রি পাশ্চাত্যের একটা বিষয়, হুবহু হিস্ট্রি বলতে যা বোঝায় তা প্রাচীন ভারতে লেখা হয়নি। শুধু প্রাচীন ভারতে কেন, বহু প্রাচীন সভ্যতাতেই হয়তো রচিত হয়। কিন্তু ঠিক পাশ্চাত্যের মানুষ যেভাবে অতীতের কথা লিখেছে, সেইভাবে না লিখলেই সেই সমাজের মধ্যে অতীত চেতনা ছিল না, এটা সঠিক কথা নয়। কারণ পাশ্চাত্যের পদ্ধতিটাই একমাত্র অতীত চেতনাকে এক্সপ্রেস করার পদ্ধতি নাও হতে পারে। কাজেই আমাদের প্রশ্ন এটা নয় যে একটা সমাজে হিস্ট্রি লেখা হয়েছে কিনা, আমাদের প্রশ্ন হচ্ছে একটা সমাজের অতীত চেতনা ছিল কিনা। অতীত চেতনা ছিল কিনা আমরা কিভাবে বুঝবো? রমিলা বলছেন মূলত তিনটে জিনিস দিয়ে বুঝবো। যে সেই সমাজের মানুষ কি মনে করত যে অতীতের কথা জানা গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত সেই অতীতের কথাকে কালানুক্রমিকভাবে তারা কি সাজাতে পারতো, যে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটেছে এবং তাদের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আছে কিনা, তৃতীয়ত হচ্ছে তারা কি মনে করতো যে অতীতের এই ঘটনাগুলো বর্তমানের জন্য তাৎপর্যপূর্ণ। এই তিনটি শর্ত পূরণ করে অতীতের বিবরণ দেওয়ার প্রচেষ্টা যদি কোনো পরম্পরায় থাকে, তাহলে সেটা পাশ্চাত্যের হিস্ট্রির সঙ্গে মিলুক না মিলুক, তাকে আমাদের একটা সচেতন অতীতের কথা রচনা করবার চেষ্টা বা ঐতিহাসিক পরম্পরা, হিস্টোরিক্যাল ট্র্যাডিশন হিসাবে দেখতে হবে। এবং রমিলা দেখিয়েছেন প্রাচীন ভারতে, উত্তর ভারতেই, দক্ষিণ ভারতের কথা তিনি ততটা আলোচনা করেননি, শুধুমাত্র প্রাচীন উত্তর ভারতেই অনেকগুলি হিস্টোরিক্যাল ট্র্যাডিশন বা ঐতিহাসিক পরম্পরা ছিল। এই পরম্পরাগুলোকে রমিলা আবার দুভাগে ভাগ করেছেন। উনি দেখাচ্ছেন প্রথম দিকের অতীত চেতনা ধর্মীয় সাহিত্যের মধ্যে নিহিত ছিল, অতীতের কথা আলাদা করে রচনা করা হয়নি। এখানে তিন ধরনের ধর্মীয় সাহিত্য। এক হচ্ছে বৈদিক পরম্পরা, বেদ আমরা জানি সম্পূর্ণভাবে ধর্মীয় সাহিত্য, ধর্মগ্রন্থ, কিন্তু বেদের মধ্যেও কিছু কিছু জিনিস আছে, যেমন দান স্তুতি, ঋগ্বেদের কিছু মন্ত্র যাকে বলা হয় দান স্তুতি। দান স্তুতি কি? অতীতের বিখ্যাত রাজারা তাদের পুরোহিত এবং কবিদের কত দান করেছেন তার স্তুতি। কেন? এক হচ্ছে এই দান স্তুতি থেকে অতীতের কিছু বিখ্যাত রাজার নাম জানা যায়, তাদের কীর্তি কাহিনী কিছু কিছু জানা যায়, কিন্তু তার থেকেও বেশি অতীত সচেতনতার দৃষ্টান্ত কেন না বর্তমানের কাছে অতীতের উপযোগিতা এখানে গুরুত্বপূর্ণ। কেন প্রাচীনকালের বিখ্যাত রাজা যারা অনেক দান করেছেন তাদের কথা বলা হচ্ছে? একটা দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে অতীত থেকে, যে প্রাচীনকালে এই রাজা প্রচুর দান করেছিলেন তার পুরোহিতকে, তার সভার কবিদের, অতএব বর্তমানের যারা পুরোহিত কবি তারাও আশা করছেন যে তাদের পৃষ্ঠপোষক রাজারা সেই দৃষ্টান্ত মেনে নিয়ে তারাও একই রকম ভাবে দান করবে। দান স্তুতিকে হিস্ট্রি বলা যায় না। এমন নয়
যে দান স্তুতিতে যা যা তথ্য আছে প্রত্যেকটা ঠিক, অবশ্যই অতিরঞ্জিত বিবরণ আছে দানের, অন্য কিছু না হলেও, কিন্তু অতীত সম্বন্ধে সচেতনতা, অতীত থেকে দৃষ্টান্ত তুলে ধরা হচ্ছে বর্তমানের উপযোগিতার জন্য। কোন রাজা আগে কোন রাজা পরে তার কিছুটা ধারণা দান স্তুতিতে আছে। তেমনি রাজাদের অন্যান্য কীর্তি কাহিনী, বিভিন্ন যজ্ঞের বিবরণ দিতে গিয়ে পরবর্তী বৈদিক সাহিত্যে সেই যজ্ঞ আগে কারা করেছেন তাদের তালিকা, সেই যজ্ঞ কেন জনপ্রিয় হলো সেই নিয়ে কীর্তি কাহিনী, এইভাবে অতীতের দৃষ্টান্ত উঠে আসছে। পরবর্তীকালে পরবর্তী বৈদিক সাহিত্যের একদম শেষ ভাগ, যাকে বলা হয় উপনিষদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি গুরু শিষ্য পরম্পরা এক একটা তালিকা পাওয়া যাচ্ছে। কোন শিষ্যরা কোন গুরুকে কি প্রশ্ন করেছেন, তার জবাবে গুরু কি উত্তর দিয়েছেন, সেটা নথিভুক্ত রাখা হচ্ছে। বৈদিক সাহিত্যে এই রকম দান স্তুতি, গাথা, নারাশংসী, আখ্যান, এরকম বিভিন্ন জিনিস রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু অতীত সচেতনতার বৈশিষ্ট্য দেখা যায়। কাজেই বৈদিক পরম্পরা রয়েছে, বৈদিক পরম্পরার বিপরীতে রয়েছে শ্রমণীয় পরম্পরা, অর্থাৎ যাদেরকে আমরা প্রতিবাদী ধর্মমত বলি, বৌদ্ধ, জৈন, এই সমস্ত ধর্মমত, তাদেরও নিজস্ব পরম্পরা আছে, তারাও কিন্তু নিজেদের মতো করে অতীতের বিবরণ দেওয়ার চেষ্টা করেছেন। এবং যেহেতু বৈদিক ধর্মের বিপরীতে বৌদ্ধ জৈন ধর্মের একটা হিস্টোরিক্যাল বিগিনিং আছে, আমরা জানি মহাবীর বা গৌতম বুদ্ধ এরা ঐতিহাসিক চরিত্র যারা এই ধর্মমতগুলো প্রতিষ্ঠা করেছেন, এই ঐতিহাসিক চরিত্রদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। কাজেই বুদ্ধের জীবনী, মহাবীরের জীবনী কেন্দ্র করে ঐতিহাসিক পরম্পরা গড়ে উঠছে। যেহেতু এগুলো সংগঠিত ধর্ম, যেমন বৌদ্ধ সংঘের ইতিহাস কোথাও কোথাও নথিভুক্ত করা হচ্ছে, বৌদ্ধ ধর্মের যারা প্রধান পৃষ্ঠপোষক তাদের নিয়ে নানা কাহিনী কিংবদন্তি নথিভুক্ত হচ্ছে। কাজেই ব্রাহ্মণ্য পরম্পরার সমান্তরালে কিন্তু শ্রমণীয় পরম্পরার মধ্যেও ইতিহাস চেতনার নিদর্শন দেখা যাচ্ছে। এবং তৃতীয় হচ্ছে ইতিহাস পুরাণ পরম্পরা, যার কথা পার্জিটারও বলেছিলেন, বললাম। আমরা আরো আলোচনা করব ইতিহাস পুরাণের কথা, যে প্রথম দিকে চারণ কবিরা অতীতের কথা নথিভুক্ত করবেন বলেই ইতিহাস পুরাণ পরম্পরার সৃষ্টি করেছিলেন। কিন্তু পরবর্তীকালে কি হলো না, এই পরম্পরাও ধর্মীয় সাহিত্যের অন্তর্ভুক্ত হয়ে গেল, ব্রাহ্মণদের দ্বারা কুক্ষিগত হয়ে গেল এবং তাদের চরিত্র পরিবর্তিত হয়ে গেল। এই প্রসঙ্গেও আমরা আসব। তো এই যে বৈদিক পরম্পরা বা শ্রমণীয় পরম্পরা বা ইতিহাস পুরাণ পরম্পরা, এগুলো প্রধানত ধর্মীয় সাহিত্য হিসাবে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে অতীত চেতনা নিহিত আছে। একে রমিলা বলেছেন এমবেডেড হিস্ট্রি, অন্তর্নিহিত ইতিহাস। আর কিছু ঐতিহাসিক পরম্পরা আছে আরেকটু পরবর্তীকালের, যেখানে সরাসরি অতীতের বিবরণ দেয়া হচ্ছে। ঐতিহাসিক নাটক, কোনো ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নাটক লেখা হচ্ছে। যেমন গুপ্তযুগের নাট্যকার বিশাখ দত্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং নন্দ সাম্রাজ্যের পতনের ঘটনা অবলম্বনে মুদ্রা রাক্ষস নাটক লিখছেন, বা পরে দেবী চন্দ্রগুপ্তম নাটক লিখছেন। সম্ভবত তার পৃষ্ঠপোষক দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিভাবে রাজা হয়েছিলেন তার ভাই রামগুপ্ত, তার দাদা রামগুপ্তকে হত্যা করে, তার বিবরণ দিয়ে, এবং অবশ্যই তার একটা জাস্টিফিকেশন দিচ্ছেন। ঐতিহাসিক নাটক, কোন কোন রাজকীয় লিপির শুরুতে রাজবংশের বিবরণ পাওয়া যাচ্ছে, সেই বংশের রাজাদের কালানুক্রমিক তালিকা পাওয়া যাচ্ছে, তাদের কীর্তি কাহিনী পাওয়া যাচ্ছে। ঐতিহাসিক জীবনী বা চরিত, এই যে বাণভট্টের হর্ষচরিতের কথা বললাম, বিলহনের বিক্রমাঙ্ক দেব চরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, বিভিন্ন ঐতিহাসিক রাজাদের জীবনী রচনা করছেন তাদের সভাকবিরা। এবং বংশাবলী, যেখানে কোনো একটা অঞ্চলের বিভিন্ন রাজবংশের তালিকা নিয়ে আলোচনা করা হচ্ছে। চম্বা বংশাবলী হিমালয়ের পার্বত্য অঞ্চলে রচিত হয়েছে। কলহনের রাজতরঙ্গিনীও কিন্তু আসলে কাশ্মীরের একটা বংশাবলী। কাজেই রাজতরঙ্গিনী হঠাৎ করে সৃষ্টি হওয়া কোনো নতুন সাহিত্য নয়। এমন নয় যে প্রাচীন ভারতে অতীত চেতনা একেবারে ছিল না, হঠাৎ করে দ্বাদশ শতাব্দীতে একটা ইতিহাস গ্রন্থ রচিত হলো। বরঞ্চ প্রাচীন ভারতের অতীত চেতনার যে ক্রমবিবর্তন একেবারে বৈদিক পরম্পরা থেকে শুরু করে চরিত বংশাবলী পর্যন্ত, তার সর্বোৎকৃষ্ট নিদর্শন হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী। রমিলার আলোচনায় এই কথাগুলো আমরা পাচ্ছি। এখন আজকের আলোচনায় আমি বিশেষ করে বলেছি মহাভারত এবং রামায়ণের কথা আলোচনা করব, যেখানে ইতিহাস পুরাণ পরম্পরার ধারণাটা অনেক বেশি প্রাসঙ্গিক। এই ইতিহাস পুরাণ পরম্পরা কি না, বৈদিক যুগের শেষ ভাগ থেকে, যেটাকে আমরা পরবর্তী বৈদিক যুগ বলি, আনুমানিক 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, যখন ঋগ্বেদ সংহিতা ছাড়া
বাকি বৈদিক সাহিত্য রচিত হচ্ছিল, মানে সামযজু, অথর্ববেদের সংহিতা এবং বেদের সংহিতাগুলো ছাড়াও ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই জিনিসগুলো যখন রচিত হচ্ছিল সেই সময়, অর্থাৎ তখনও বৈদিক সাহিত্য তৈরি হচ্ছে, সেই সময় থেকেই ইতিহাস পুরাণ শব্দটার প্রচলন আমরা দেখতে পাই। বিভিন্ন পরবর্তী বৈদিক সাহিত্যের গ্রন্থে ইতিহাস পুরাণ পরম্পরার উল্লেখ আছে। বিশেষ করে ছান্দোগ্য উপনিষদে ইতিহাস পুরাণ পরম্পরাকে পঞ্চম বেদের মর্যাদা দেওয়া হয়েছে। অথর্ববেদের সংহিতায় বলা হয়েছে বেদের মতোই ইতিহাস একটা পবিত্র বিষয়। এবং পরবর্তীকালে আমরা দেখছি কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজপুত্রদের শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে ইতিহাস পুরাণ অন্তর্ভুক্ত হয়েছে। কাজে ইতিহাস পুরাণ কিন্তু খুব প্রাচীন একটা পরম্পরা। একেবারে পরবর্তী বৈদিক যুগ থেকে এই পরম্পরার অস্তিত্ব আছে। এই পরম্পরার স্রষ্টা, যেটা বললাম, মূলত চারণ কবিরা। এই চারণ কবি বিভিন্ন ধরনের রয়েছেন, সুত, মাগধ, কুশীলব, এইরকম চারণ কবিদের বিভিন্ন গোষ্ঠীর কথা আমরা পাই। এই ইতিহাস পুরাণ পরম্পরায় যে গ্রন্থগুলো রচিত হয় সেই গ্রন্থগুলো এখন কোথায়? কারণ এই পরম্পরা তো তৈরি হয়েছিল মৌখিকভাবে, এই চারণ কবিরা কিন্তু এগুলো লিখে যান। এই পরম্পরায় সৃষ্ট কোনো কোনো গ্রন্থ পরবর্তীকালে যখন ব্রাহ্মণায়িত হয়েছে, ব্রাহ্মণদের নিয়ন্ত্রণে এসছে এবং প্রাচীন ভারতীয় সংস্কৃত ভাষা কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা তার প্রধান নিয়ন্ত্রক ছিলেন ব্রাহ্মণেরা, তখন এই গ্রন্থগুলো অনেকটা পরিবর্তিত, পরিমার্জিত হয়ে নতুন রূপে লিখিত হয়েছে। এই জন্য এই গ্রন্থগুলোর দীর্ঘ রচনাকালের কথা বলা হয়। আমরা জানি, তোমরা যারা প্রাচীন ভারতের ইতিহাস টেক্সট বুকে পড়েছো তারা দেখবে রামায়ণ বা মহাভারতের রচনাকাল খ্রিস্টপূর্ব 500 থেকে 500 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব 400 থেকে 400 খ্রিস্টাব্দ এরকম পাওয়া যায়। তার মানে কি 800 বছর ধরে, 1000 বছর ধরে নিয়মিত এই গ্রন্থগুলো রচিত হচ্ছিল? ব্যাপারটা সেরকম নয়। গ্রন্থগুলোর একটা প্রাচীন রূপ ছিল ইতিহাস পুরাণ পরম্পরায়, পরবর্তীকালে কিছু জিনিস এতে সংযোজিত হয়েছে। এই প্রাচীন রূপটা যে খ্রিস্টপূর্ব 500-র পরে তৈরি হয়েছে তা নয়, সম্ভবত আমরা এক্ষুনি এই প্রসঙ্গে আসব। দুটো গ্রন্থের ক্ষেত্রেই, মহাভারত এবং রামায়ণ দুটোর ক্ষেত্রেই 500 খ্রিস্টপূর্বাব্দের আগেই সম্ভবত তাদের প্রাচীন রূপ রচিত হয়েছে, কিন্তু 500 খ্রিস্টপূর্বাব্দর সময় থেকে অন্ততপক্ষে তাদের নিদর্শন আমরা পাই এবং তারা তাদের একেবারে বর্তমান রূপ পরিগ্রহ করছে। তার মাঝখানে এই গ্রন্থগুলো ব্রাহ্মণদের হাতে পড়ছে, বিভিন্ন ধরনের পরিবর্তন এবং সংযোজন হচ্ছে এবং আলটিমেটলি তারা যে রূপটা নিচ্ছে সেই রূপটা কিন্তু নিচ্ছে আমরা যে সময়টাকে গুপ্ত যুগ বলি সেই সময়ের মধ্যে, অর্থাৎ খ্রিস্টীয় 3য়, 4র্থ, 5ম শতকে হয়তো তারা তাদের বর্তমান রূপ ধারণ করছে। এখন এই দুটো গ্রন্থের মধ্যে তাহলে এই গ্রন্থগুলো কি ইতিহাস পুরাণ পরম্পরার অন্তর্গত? ইতিহাস পুরাণ কথাটার মধ্যে দুটো শব্দ আছে, ইতিহাস এবং পুরাণ। পুরাণ বলে আমরা জানি অনেকগুলো আলাদা গ্রন্থ আছে এবং তাদের কথা বললাম যে এই গ্রন্থগুলো গুপ্ত যুগ এবং গুপ্ত পরবর্তী যুগে ধর্মগ্রন্থ হিসাবেই রচিত হয়েছিল। প্রাচীন পুরাণ পরম্পরার ছিটে ফোঁটা তার মধ্যে থাকতে পারে, কিন্তু সেই আলোচনায় আমরা যাচ্ছি না। আমরা আলোচনা করছি ইতিহাস নিয়ে। ইতিহাস পুরাণ পরম্পরার দুটো শব্দ, পুরাণ এবং ইতিহাস, এবং এই ইতিহাস শব্দটাই অতীত চেতনার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ পুরাণ কথাটার মানে হচ্ছে পুরনো। যে কোনো পুরনো কথা, সেটা গালগল্প হতে পারে, কাহিনী কিংবদন্তি হতে পারে, আবার হিস্টোরিক্যাল ফ্যাক্টও হতে পারে, যা কিছুই পুরাণের অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু ইতিহাস শব্দটাকে যদি ভাঙা হয়, ইতিহাস ব্যাপারটা দাঁড়ায় যে যা এরকম ভাবে ঘটেছিল, অর্থাৎ ইতিহাস শব্দটার মধ্যে একটা সত্যতার দাবি আছে, ট্রুথ ক্লেম আছে। প্রাচীন ভারতে এই ট্রুথ ক্লেম নিয়ে ব্যাপক বিতর্ক ছিল, যে ইতিহাস বলে যে পরম্পরা, তাতে যে কাহিনীগুলি চারণ কবিরা বলে সেটা কি সত্যি অতীতের তথ্যানুগ বিবরণ, বা চারণ কবিদের কতটা তথ্যনিষ্ঠ হওয়া উচিত ইতিহাস পরিবেশন করার ক্ষেত্রে। কারণ বললাম দুটো জিনিস গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পরম্পরার মধ্যে, একটা হচ্ছে অতীতের বিবরণ নথিভুক্ত করা, আর একটা হচ্ছে বর্তমানের কাছে তার গ্রহণযোগ্যতা। তাহলে অতীতের বিবরণ নথিভুক্ত করার উপর যদি আমরা জোর দিই, তাহলে তথ্য ঠিক থাকাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আধুনিক হিস্ট্রির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।
যে কোন তথ্যসূত্র থেকে আমরা কোনো কথা পাচ্ছি অতীত সম্পর্কে, সেইটা খুব জরুরি। অন্যদিকে যদি আমরা বলি বর্তমানের কাছে গ্রহণযোগ্যতাটাই বেশি জরুরি, তাহলে সেই জিনিসই ইতিহাস হিসাবে রচিত হবে বর্তমানে যা থেকে কোনো উপদেশ পাওয়া যাচ্ছে, বর্তমানের জন্য যা গ্রহণযোগ্য। কাজেই সেখানে যে উপদেশ, মেসেজ, সেটা বেশি গুরুত্বপূর্ণ। মেসেজটা দেওয়ার জন্য অতীতের যে বিবরণ দেয়া হলো তা যদি হুবহু ফ্যাকচুয়ালি কারেক্ট নাও হয়, সেটা ততটা জরুরি নয়। কাজেই তথ্যনিষ্ঠতা জরুরি না উপদেশ দেওয়াটা জরুরি ইতিহাস পরম্পরায়? এই নিয়ে প্রাচীন ভারতে দুটো গোষ্ঠী ছিল। যাস্কর নিরুক্ত, খ্রিস্টপূর্ব সপ্তম ষষ্ঠ শতক নাগাদ রচিত এই যাস্কর নিরুক্তে যাস্ক বলছেন দুটো গোষ্ঠীর কথা। একটা গোষ্ঠীর মানুষদের যাস্ক বলছেন ঐতিহাসিক, আর একটা গোষ্ঠীর মানুষদের যাস্ক বলছেন নৈরুক্তক, এবং যাস্ক নিজে একজন নৈরুক্তক। তো ঐতিহাসিকরা মনে করেন ইতিহাসের তথ্যনিষ্ঠ হওয়া উচিত, আর নৈরুক্তকরা মনে করেন যে ইতিহাস থেকে যে উপদেশ পাওয়া যাচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ, তথ্যনিষ্ঠতার ততটা গুরুত্বপূর্ণ নয়। এবং ইতিহাসের একটা প্রচলিত সংজ্ঞা ছিল সংস্কৃত ভাষায়, যে সংজ্ঞাটা আধুনিক যুগের একজন বিখ্যাত পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতি তার বাচস্পত্যম বলে গ্রন্থে উদ্ধৃত করেছিলেন। ইতিহাসের সেই সংজ্ঞাটা কি? ধর্মার্থ কাম মোক্ষাণাম উপদেশ সমন্বিতম পুরাবৃত্ত কথা যুক্তং ইতিহাসং প্রচক্ষতে। ইতিহাসং প্রচক্ষতে, ইতিহাস কাকে বলা হচ্ছে যদি আমরা এই সংজ্ঞায় দেখি, তাহলে পুরাবৃত্ত কথা, অবশ্যই পুরনো দিনের কথা, কিন্তু যে কোনো পুরনো দিনের কথা ইতিহাস নয়। ধর্মার্থ কাম ও মোক্ষাণাং, ধর্ম অর্থ কাম এবং মোক্ষ, এই চারটি বিষয়ে উপদেশ সমন্বিতম, উপদেশ সমন্বিত। প্রাচীন ভারতে মনে করা হতো যে জীবনের মূল চারটে লক্ষ্য বা চারটে দিক আছে, যাদের বলা হতো চতুর্বর্গ বা চারটে পুরুষার্থ। এগুলো কি? ধর্ম অর্থাৎ সামাজিক নিয়ম কানুন, অর্থ অর্থাৎ ক্ষমতা এবং বিত্তের অনুসন্ধান, কাম অর্থাৎ আমোদ প্রমোদ অবসর বিনোদন, এবং মোক্ষ আধ্যাত্মিক উন্নতি। এই চারটে মিলিয়ে পূর্ণাঙ্গ মানব জীবন, এবং এই পূর্ণাঙ্গ মানব জীবন সম্পর্কে উপদেশ সমন্বিত পুরনো দিনের কথা হচ্ছে ইতিহাস। ধর্মার্থ কাম মোক্ষাণাং উপদেশ সমন্বিতম পুরাবৃত্ত কথা যুক্তম ইতিহাসং প্রচক্ষতে। এইটা হচ্ছে ইতিহাসের প্রচলিত সংজ্ঞা। বর্তমানে আমরা যে সমস্ত প্রাচীন ভারতীয় গ্রন্থ পাই তার মধ্যে মাত্র একটা প্রত্যক্ষভাবে নিজেকে ইতিহাস বলে দাবি করে, সেই গ্রন্থ হচ্ছে মহাভারত। এবং মহাভারত দাবি করে যে এই কাজে মহাভারত অত্যন্ত সফল। মহাভারত নিজের সম্বন্ধে বলছে, ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষব যদি হাস্তি তদন্যত্র ইয়ন্যে হাস্তি ন কুত্রচিৎ। অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটে বিষয়ে এখানে অর্থাৎ মহাভারতে যা আছে তা অন্যত্র থাকতে পারে, এখানে যা নেই তা কোথাও নেই। অতএব মহাভারতের মধ্যে দাবি আছে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটে বিষয়ে সামগ্রিক একটা ছবি তুলে ধরতে মহাভারত সফল হয়েছে। ভালো কথা। তাহলে মহাভারত একটা সফল ইতিহাস, কিন্তু মহাভারত কিসের ইতিহাস? মহাভারত নিজে দাবি করে মহাভারত হচ্ছে একটা যুগ পরিবর্তনের ইতিহাস। দাপর যুগ শেষ হচ্ছে, কলিযুগ শুরু হচ্ছে। এবং মনে রাখা উচিত, কলিযুগ এই পৌরাণিক পরম্পরার ধারণায় কলিযুগ হচ্ছে বর্তমান সময়, অর্থাৎ অতীত শেষ হচ্ছে, বর্তমান বা ভবিষ্যৎ শুরু হচ্ছে। এই কারণে বিভিন্ন পুরাণগুলো যখন রচিত হয়, কুরুক্ষেত্রের যুদ্ধের আগের ঘটনা সাধারণত অতীত কালের বিবরণ হিসাবে দেওয়া হয়, পাস্ট টেন্স ব্যবহার করা হয়। কুরুক্ষেত্র যুদ্ধের পরের ঘটনাগুলো বলতে গেলে পুরাণে ভবিষ্যৎ কালের কথা, ফিউচার টেন্স ব্যবহার করা হয়। তাহলে যে কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে মহাভারত রচিত, মহাভারতের কেন্দ্রীয় ঘটনা কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই ঘটনাকে কিন্তু একটা যুগ বিভাজিকা হিসাবে দেখা হচ্ছে, যখন অতীত শেষ হচ্ছে, বর্তমান ভবিষ্যৎ শুরু হচ্ছে। তাহলে একটা যুগ পরিবর্তনের ইতিহাস হিসাবে মহাভারত রচিত হয়েছে, এরকম দাবি মহাভারতে করা হচ্ছে। এই যুগ পরিবর্তনটা কোন যুগ পরিবর্তন? মহাভারত তো দীর্ঘকাল ধরে রচিত হয়েছে। এই প্রশ্নে আসার আগে
আমি যদি দেখতে চাই যে মহাভারত নিয়ে বিভিন্ন ঐতিহাসিকরা কিভাবে মহাভারতকে দেখেছে, কারণ মহাভারত একটা সুবিশাল গ্রন্থ, প্রায় প্রায় 1,00,000 শ্লোক মহাভারতে রয়েছে। এত বড় গ্রন্থের মধ্যে নানা রকম উপাদান ঢুকেছে, সম্ভবত একজন লেখকের রচনা নয় গোটা মহাভারত। তাহলে এই মহাভারত ব্যাপারটা কি? এই মহাভারতের বিশ্লেষণ নিয়ে ঔপনিবেশিক যুগে দু ধরনের মতবাদ প্রচলিত ছিল। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড বা বিশ্লেষণ ধর্মী মতবাদ, আর একটা হচ্ছে সিনথেটিক মেথড বা সংশ্লেষণ ধর্মী মতবাদ। এইখানে যেটা গুরুত্বপূর্ণ, যে অ্যানালিটিক্যাল মেথড যারা অবলম্বন করেছেন তারা মহাভারতকে একটা ইতিহাস হিসাবে দেখেছিলেন, এবং ইতিহাস বলতে ওই প্রাচীন ইতিহাস পরম্পরা। এই প্রাচীন ইতিহাস পরম্পরার যে সংজ্ঞা এক্ষুনি আমরা দিলাম, তার থেকে বুঝতে পারবো যে ইতিহাস আর আধুনিক হিস্ট্রি কিন্তু এক জিনিস নয়। কারণ ইতিহাসের মধ্যে উপদেশ দেওয়ার উপর একটা ঝোঁক আছে, সামগ্রিক একটা চিত্র অতীতের তুলে ধরে তা থেকে উপদেশ দেওয়া। তার জন্য বিবরণের প্রত্যেকটা কথা যে তথ্যসূত্র সমর্থিত হতে হবে বা কালানুক্রমিতা মেনটেন করতে হবে, এরকম কোনো দাবি ইতিহাসের নেই। আধুনিক হিস্ট্রিতে যা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য মনে রাখা দরকার, প্রাচীন ভারতে ইতিহাস বলে যে পরম্পরা ছিল তা হিস্ট্রি নয়, কিন্তু তা এক ধরনের ঐতিহাসিক পরম্পরা, সচেতন ঐতিহাসিক পরম্পরা অবশ্যই। এবং মহাভারত এই পরম্পরার একমাত্র নিদর্শন। কিন্তু মহাভারত ঐতিহাসিক উপাদান হিসেবে ব্যবহার করাই সমস্যা আছে। কি সমস্যা, আমি সেই প্রশ্নে আসছি। যে যারা অ্যানালিটিক্যাল মেথড বা বিশ্লেষণ ধর্মী পদ্ধতি অবলম্বন করেছিলেন, ক্রিশ্চিয়ান ল্যাসন, অ্যাডলফ হলসম্যান, ওয়াশবার্ন হপকিন্স, এই পণ্ডিতেরা ভেবেছিলেন যে মহাভারতের একটা মূল রূপ ছিল, যাকে তারা বলতেন হিস্টোরিক্যাল কার্নেল বা মহাভারত। সেই মূল রূপ পরবর্তীকালে ফুলিয়ে ফাঁপিয়ে বর্তমান গ্রন্থের আকার নিয়েছে। এই মূল রূপ যদি উদ্ধার করা যায়, তাহলে সেখান থেকে মহাভারতের ঐতিহাসিক তথ্য পাওয়া যাবে। এই চেষ্টা তারা প্রচুর করেছেন, বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতিতে করেছেন, কেউ সফল হননি। ওয়াশবার্ন হপকিন্স মহাভারতের রচনাকাল নির্ধারণ করেছিলেন খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে খ্রিস্টীয় 5ম শতাব্দী। খ্রিস্টীয় 5ম শতাব্দীর মধ্যে মহাভারত রচনা শেষ হয়ে গিয়েছিল, কোনো সন্দেহ নেই। কেন খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী এবং কেন তার আগে নয়, তার কোনো স্পষ্ট উত্তর ওয়াশবার্ন হপকিন্স দিতে পারেন। এবং পরবর্তীকালে অন্যান্য প্রমাণ পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে অন্তত মহাভারতের কাহিনীর সৃষ্টি হয়েছিল 5ম শতাব্দীর অনেক আগে। যাই হোক, তো যেহেতু এরা মহাভারতের ওই হিস্টোরিক্যাল কার্নেল উদ্ধার করতে পারলেন না, তাহলে বর্তমানে যে মহাভারত পাওয়া যাচ্ছে সেই গ্রন্থটা কি? যে কথা দিয়ে বক্তৃতা শুরু করেছিলাম, এপিক শব্দটা ওই ঔপনিবেশিক যুগে খুব ব্যবহৃত হতো, কারণ এপিক ইউরোপের সাহিত্যের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এবং গ্রিসের বিখ্যাত কবি হোমার ইউরোপীয় সাহিত্যের প্রাচীনতম দুটো গ্রন্থ ইলিয়াড এবং ওডিসি রচনা করেছিলেন, যাদের পরিচয় এপিক। এপিকের কাছাকাছি প্রাচীন সংস্কৃত সাহিত্যে যে ধারাটা ছিল তার নাম হচ্ছে কাব্য, এবং কাব্যের মধ্যে কোনো কোনো কাব্য মহাকাব্য নামে অভিহিত। এই মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য আছে সংস্কৃত সাহিত্য তত্ত্বে। বড় বড় নগরীর বর্ণনা থাকতে হবে, সাধারণত কোর্টলি রোম্যান্স হয়, বিভিন্ন ঋতুর বিবরণ থাকতে হবে, এবং এই বর্ণনা মেনে সংস্কৃত ভাষায় অনেক মহাকাব্য রচিত হয়েছে, মূলত রাজসভার পৃষ্ঠপোষকতায়। যেমন কালিদাসের রঘুবংশম, কিংবা ভারবীর কিরাতার্জুনীয়, মাঘের শিশুপাল বধ, বহু কাব্য সংস্কৃত ভাষায় রচিত হয়েছে। মহাভারত কিন্তু এই ধরনের মহাকাব্য নয়, যে জন্য মহাভারতের পরিচয় মূলত ইতিহাস। মহাভারত যে সময়ে রচিত হয়েছে, এবং আবার বলছি এই ইতিহাস একটা প্রাচীন ভারতীয় পরম্পরার নাম। যখন আমি বলছি মহাভারত ইতিহাস, তার মানে মহাভারত হিস্ট্রি এরকম দাবি করা হচ্ছে না। তো যাই হোক, মহাভারতের পরিচয় মূলত এই ইতিহাস পরম্পরার একটি গ্রন্থ হিসাবে। তাহলে মহাভারতকে কাব্য কবে প্রথম বলা হলো? মহাভারতকে কাব্য বলে প্রথম যিনি দেখবার চেষ্টা করলেন, 9ম শতাব্দীর একজন কাশ্মীরি পণ্ডিত, যার নাম অভিনবগুপ্ত, যার নাম আনন্দবর্ধন, এবং পরে আনন্দবর্ধনের টিকাকার অভিনবগুপ্ত। এরা সাহিত্য তত্ত্ব আলোচনা করতে গিয়ে মহাভারতকে একটা পূর্ণাঙ্গ কাব্য হিসাবে দেখলেন। মুশকিল হচ্ছে, ভরতের নাট্যশাস্ত্র, প্রাচীন ভারতীয় সাহিত্য তত্ত্বের যেটা অন্যতম প্রধান অবলম্বন, সেই ভরতের নাট্যশাস্ত্রে 8টি রসের কথা বলা হয়েছিল,
কাব্যের যেগুলো মূল লক্ষণ, শৃঙ্গার, হাস্য, করুণ, বীর, রৌদ্র, অদ্ভুত, বীভৎস, ভয়ানক, এই 8টি রসের কোনোটা দিয়ে মহাভারতকে ব্যাখ্যা করা যায় না, কারণ মহাভারত মূলত কাব্য হিসাবে রচিত হয়নি। যার জন্য মহাভারতকে কাব্য হিসাবে বর্ণনা করবার জন্য একটা নবম রসের সৃষ্টি করতে হয়েছে আনন্দবর্ধন, অভিনবগুপ্তের মতো তাত্ত্বিকদের, যাকে তারা বলেছেন শান্ত রস। তারা বলেছেন মহাভারত একটি কাব্য, শান্ত রস হচ্ছে এর মূল রস। এবং যারা ঔপনিবেশিক যুগের সংশ্লেষণ ধর্মী পণ্ডিত, সিনথেটিক মেথডে বিশ্বাসী, তারা বলছেন কোনো এককালে ইতিহাস পরম্পরা হিসাবে মহাভারতের সৃষ্টি হয়ে থাকতেই পারে, কিন্তু বর্তমানে যে মহাভারত আমরা পাই, যে মহাভারত আমরা দেখতে পাই, সেটি একটি পূর্ণাঙ্গ কাব্য। এর বিভিন্ন অংশকে আলাদা করার আর কোনো সম্ভাবনা নেই। যেহেতু নেই, একে একটা পূর্ণাঙ্গ কাব্য হিসাবে দেখা, বিশ্লেষণ করা দরকার। সেই পূর্ণাঙ্গ কাব্যের রূপটা কেমন তাই নিয়েও বিভিন্ন পণ্ডিতদের মধ্যে বিতর্ক ছিল, কারণ মহাভারতের বিভিন্ন আলাদা আলাদা ম্যানুস্ক্রিপ্ট ছিল। তো এই সিনথেটিক মেথডের অন্যতম প্রবক্তা VS সুখথঙ্কর, তার নেতৃত্বে পুনের ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট থেকে মহাভারতের ক্রিটিক্যাল এডিশন প্রকাশিত হয়, যেখানে বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট মিলিয়ে মহাভারতের একটা পূর্ণাঙ্গ প্রামাণ্য প্রাচীনতম রূপ। তার মানে মহাভারত যখন সৃষ্টি হয়েছিল তখনকার রূপ নয়, মহাভারত যখন লিখিত রূপ পেল, গুপ্ত যুগ মানে বর্তমান রূপ পরিগ্রহ করলো, তখন তার ফর্ম কিরকম ছিল আলাদা আলাদা ম্যানুস্ক্রিপ্ট আলাদা আলাদা হয়ে যাওয়ার আগে, সেই ফর্মটা অর্থাৎ মহাভারতের প্রামাণ্য গ্রন্থরূপ তৈরি হলো সুখথঙ্করের নেতৃত্বে ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট থেকে। তাহলে মহাভারত থেকে ঐতিহাসিক তথ্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সংশ্লেষণ ধর্মী মতবাদের বক্তব্য এটাই যে মহাভারতের আলাদা আলাদা লেয়ারকে আলাদা আলাদা করা যায় না। কিন্তু এই কথাটাও পুরোপুরি মেনে নেওয়া সমস্যা। তার কারণ মহাভারত নিজে, মহাভারত গ্রন্থটা যদি পাঠ করা হয়, মহাভারত গ্রন্থটা নিজেই এই ব্যাপারে খুব সচেতন যে মহাভারত একবারে রচিত হয়নি, বিভিন্নবার মহাভারতের পুনর্কথন ঘটেছে। এবং মহাভারত এই পুনর্কথনের বিবরণ দিচ্ছে কিভাবে, 4টি স্তরে। প্রথমে কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা। সঞ্জয় বলে একজন সূতরা চারণ কবি, তারা অতীতের বিবরণ দিতেন এবং তারা রাজাদের সারথি ও পরামর্শদাতার কাজ করতেন। অবশ্যই সারথিরাই রাজাদের যুদ্ধ বিগ্রহ কীর্তি কাহিনীর সব থেকে ভালো প্রত্যক্ষদর্শী, কাজেই তাদের একটা বলা যেতে পারে বিশ্বাসযোগ্যতা ছিল অতীতের বিবরণ দেওয়ায়। কাজে এই সারথি, পরামর্শদাতা এবং রাজার কীর্তি কাহিনীর রচয়িতা, এই প্রত্যেকটা কাজই সূতেরা করত। কুরু রাজসভার সূত সঞ্জয় তার পৃষ্ঠপোষক রাজা ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বিবরণ শোনাচ্ছেন, প্রথম স্তর। সঞ্জয়ের বিবরণ শুধু যুদ্ধের বিবরণ, তাকে কেন্দ্র করে যুদ্ধের আগের পরের ঘটনা নিয়ে মহাভারত নামক ইতিহাস তৈরি হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলে একজনের হাতে। এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মহাভারত শেখাচ্ছেন তার শিষ্যদের, যাদের একজন বৈশম্পায়ন, যিনি জন্মেজয় বলে কুরুবংশের পরবর্তীকালের একজন রাজার যজ্ঞানুষ্ঠানে জন্মেজয়কে মহাভারতের কাহিনী শোনাচ্ছেন। সেই যজ্ঞের থেকে আবার একজন প্রফেশনাল সূত উগ্রশ্রবা এই কাহিনী সংগ্রহ করছেন। পরে ভার্গব গোষ্ঠীর ব্রাহ্মণরা, ভার্গব গোষ্ঠীর একটা শাখা সৌনক, সেই সৌনক শাখার ব্রাহ্মণরা নৈমিষারণ্যে 12 বছর ধরে একটা যজ্ঞ করছে, সেইখানে গিয়ে উগ্রশ্রবা মহাভারতের কাহিনী শোনাচ্ছেন। অর্থাৎ মহাভারত কাহিনী প্রথমে তৈরি হচ্ছে সূতদের হাতে, প্রথমে পরিবেশিত হচ্ছে কুরু রাজসভায় কুরুদের ইতিহাস হিসাবে, পরে যে সূতরা পেশাদারি ভাবে গল্প বলতেন বিভিন্ন যজ্ঞানুষ্ঠানে, তাদের হাত ধরে সেটা পৌঁছচ্ছে ব্রাহ্মণদের কাছে। এবং উগ্রশ্রবা যখন ভার্গব ব্রাহ্মণদের মহাভারতের কথা বলছেন, স্বাভাবিকভাবেই সৌনকরা বলছেন যে আমরা কি করব কুরু পাণ্ডবের যুদ্ধের কথা শুনে, তুমি আমাদের বংশের ইতিহাস বলো। মহাভারতের গোড়ায় ভার্গব বংশের একটা সংক্ষিপ্ত ইতিহাস উগ্রশ্রবা বলছেন সৌনকদের, এবং সেটা শেষ করছেন পরশুরামের কাহিনী দিয়ে, যে পরশুরাম পৃথিবীর ক্ষত্রিয়দের 21 বার ধ্বংস করে তাদের রক্ত দিয়ে তর্পণ করেছিলেন সমন্ত পঞ্চকে, যে সমন্ত পঞ্চক হচ্ছে কুরুক্ষেত্র, যেখানে কৌরব পাণ্ডবের যুদ্ধ ঘটে। এই কথা বলে কৌরব পাণ্ডবের যুদ্ধের ঘটনায় উগ্রশ্রবা প্রবেশ করছেন। কাজেই যথেষ্ট মুন্সিয়ানার সাথে উগ্রশ্রবা তার যে আলোচ্য বিষয় তার সঙ্গে ভার্গবদের কাহিনীকে কানেক্ট করে দিয়ে মহাভারত পরিবেশন করছেন। বোঝা যাচ্ছে একজন প্রফেশনাল স্কিল্ড সূতের পরিবেশন এখানে আছে।
এবং এরপর সুতদের হাত থেকে ভার্গব গোষ্ঠীর ব্রাহ্মণদের হাতে মহাভারত চলে যাচ্ছে। এই ভার্গব গোষ্ঠীর ব্রাহ্মণরা মহাভারতকে লিপিবদ্ধ করছেন, তখন ভার্গবদের অনেক কাহিনী কিংবদন্তি এতে ঢুকে যাচ্ছে এবং মহাভারত একটা নতুন রূপ পরিগ্রহ করছে, একটা ব্রাহ্মণ্য ধর্মগ্রন্থের রূপ। এখন কোন অংশগুলো প্রাচীন মহাভারতে ছিল এবং কোনগুলো ভার্গবদের পরবর্তীকালের সংযোজন, এটা বোঝার কি কোনো উপায় আছে? দ্বিতীয়ত, মহাভারতের প্রাচীন অংশ যেটা ইতিহাস পুরাণ, যেটা ইতিহাস পরম্পরা হিসাবে চারণ কবিরা সৃষ্টি করেছিল, তার মূল বিষয়বস্তু কি ছিল, এটা বোঝারও কি কোনো উপায় আছে? রমিলা থাপার, রামশরণ শর্মা, অধুনা কেভিন ম্যাকগ্রা, এই গবেষকরা দেখিয়েছেন একটা সম্ভাবনা আছে। মহাভারতের যে মূল কাহিনী, যাকে রমিলা থাপার এবং আর এস শর্মা বলছেন ন্যারেটিভ সেকশন, আর মহাভারতের যে উপদেশাত্মক কাহিনীগুলো আছে ডাইডাক্টিক সেকশন, এদের মধ্যে একটা পার্থক্য করে যে এই ন্যারেটিভ সেকশনের অনেক ঘটনাই কিন্তু ওই পরবর্তী বৈদিক যুগের যে গোষ্ঠীবদ্ধ সমাজ, ক্ল্যান সোসাইটি, ক্ল্যান পলিটি, তার প্রতীক। অর্থাৎ এই কাহিনীগুলো এমন একটা সময়ের কথা বলছে যখন পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়নি, রাষ্ট্রের যে ব্যুরোক্রেসি, প্রশাসন, কর আদায় করার ব্যবস্থা, স্থায়ী সেনাবাহিনী, এগুলো তৈরি হয়নি, যখন রাজনীতি ছিল গোষ্ঠী ভিত্তিক, একটা গোষ্ঠীর সদস্যরা শাসন কার্য পরিচালনা করতেন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাহায্যে, যখনকার অর্থনীতিতে মুদ্রা ব্যবস্থার আবির্ভাব ঘটেনি, বড় বড় নগর তৈরি হয়নি, বরঞ্চ বিনিময় প্রথা প্রচলিত ছিল, গো সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কৃষিভিত্তিক সভ্যতার প্রসার ঘটছিল এবং সামাজিক বিন্যাসে বর্ণ ব্যবস্থা প্রথম উঠে আসছে। কিন্তু বর্ণ ব্যবস্থার সমালোচনা করে যে প্রতিবাদী মতবাদগুলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেগুলোর ততটা প্রতিফলন তখনও পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে ন্যারেটিভ সেকশনের পরিচয়। অর্থাৎ লেটার বেদিক এজ, পরবর্তী বৈদিক যুগ, আনুমানিক 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়ের পটভূমিকে, প্রেক্ষাপটকে কেন্দ্র করে সম্ভবত মহাভারতের আদি রূপ রচিত হয়েছিল। এবং এটা হওয়া খুব স্বাভাবিক, কারণ আমরা যদি পরবর্তী বৈদিক সাহিত্য দেখি তাহলে বুঝতে পারবো পরবর্তী বৈদিক যুগের প্রথম দিকে অধিকাংশ সাহিত্যই রচিত হয়েছে দুটো জনপদে, কুরু এবং পাঞ্চাল, এবং এই কুরু পাঞ্চাল জনপদের কাহিনী হচ্ছে মহাভারত। বৈদিক সাহিত্যের সঙ্গে মহাভারতের যদি তুলনা করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে বৈদিক সাহিত্যে আমরা দেখতে পাচ্ছি ঋগ্বেদ, পরবর্তী বৈদিক যুগের আগে যে আদি বৈদিক যুগের কথা আমরা জানি, তার প্রধান উপাদান হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদের সর্বশেষ অংশ, দশম মণ্ডল, এই ঋগ্বেদে আমরা কুরু গোষ্ঠী কিভাবে তৈরি হলো তার পরিচয় পাই, ভরত বলে একটা গোষ্ঠীর সঙ্গে পুরু বলে একটা গোষ্ঠীর মিলনে। এবং তারপরে এই ঋগ্বেদের সর্বশেষ অংশ, দশম মণ্ডলে, আমরা শান্তনু বলে একজন কুরু রাজার কথা পাই। আবার পরবর্তী বৈদিক সাহিত্যে অথর্ব বেদে আমরা পরীক্ষিত বলে একজন কুরু রাজা রাজত্ব করছেন তার উল্লেখ পাই। যজুর্বেদের একটা সংহিতা, কঠক সংহিতা, সেখানে আমরা বিচিত্রবীর্যের পুত্র ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের উল্লেখ পাই। এবং পরবর্তী বৈদিক যুগের শেষ দিকের রচনা উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, সেখানে আমরা শুনতে পাই যে পরীক্ষিতের বংশধররা আর নেই। অন্যান্য বেশ কিছু পরবর্তী বৈদিক গ্রন্থে পরীক্ষিতের ছেলে জন্মেজয়ের নাম আছে, যে জন্মেজয় মহাভারতের প্রথম শ্রোতা। পরবর্তী বৈদিক যুগের শেষ দিকে রচিত একটা ধর্মসূত্র, গৃহ্যসূত্র জাতীয় গ্রন্থ, আশ্বলায়ন গৃহ্যসূত্র, সেখানে বৈশম্পায়নের নাম পাওয়া যায়। শুধু নাম পাওয়া যায় না, বৈশম্পায়নকে মহাভারত আচার্য বলে উল্লেখ করা হয়, অর্থাৎ মহাভারতের শিক্ষক। কাজেই আমরা বুঝতে পারছি পরীক্ষিত, তার ছেলে জন্মেজয়, বৈশম্পায়ন, এরা ঐতিহাসিক চরিত্র পরবর্তী বৈদিক যুগের। আবার ঋগ্বেদের যুগের একটি চরিত্র হচ্ছে শান্তনু, এবং মহাভারতে এই কুরু জনপদেরই বিবরণ দেওয়া হয়েছে, শান্তনু থেকে পরীক্ষিতের মধ্যবর্তী প্রজন্মগুলোর বিবরণ। কাজেই প্রাচীন ভারতীয় এই এমবেডেড হিস্ট্রির যে পরম্পরাগুলো, তাদের মধ্যে কিন্তু একটা সংযোগ রয়েছে। তাহলে কি মহাভারতের কাহিনী পরবর্তী বৈদিক যুগের প্রথম দিকের কুরুপাঞ্চাল জনপদের কাহিনী হওয়া সম্ভব? এবং বিবি লাল বলে হিন্দু জাতীয়তাবাদী ভাবধারায় বিশ্বাসী একজন প্রত্নতত্ত্ববিদ,
চেষ্টা করেছিলেন মহাভারত এবং রামায়ণের প্রত্নতাত্ত্বিক প্রমাণ তিনি সংগ্রহ করবেন। তাই মহাভারত রামায়ণে উল্লিখিত জায়গাগুলোই প্রত্নতাত্ত্বিক উৎখনন তিনি করেন। রামায়ণের ক্ষেত্রে এই চেষ্টা খুব একটা সফল হয়নি। মহাভারতের ক্ষেত্রে কিন্তু তিনি এইটুকু দেখাতে পারেন যে এই পরবর্তী বৈদিক যুগের প্রথম দিকে হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, অহিচ্ছত্র, বৈরাট, কুরুক্ষেত্র প্রভৃতি মহাভারতে উল্লিখিত জনপদগুলোয় একই ধরনের একটা সংস্কৃতি ছিল, একটা স্থায়ী কৃষিভিত্তিক সংস্কৃতি গড়ে উঠছিল, যার অন্যতম পরিচায়ক হচ্ছে একটা বিশেষ ধরনের মৃৎপাত্র যার নাম চিত্রিত ধূসর মৃৎপাত্র। কাজে এই পেন্টেড গ্রেওয়্যার কালচার, চিত্রিত ধূসর মৃৎপাত্রের সংস্কৃতি মহাভারতের উল্লিখিত জনপদগুলোকে সংযুক্ত করছে। তার থেকে বলা যায় না যে মহাভারতে যা বলা হয়েছে প্রত্যেকটা ঘটনা ঘটেছে, কিন্তু তার থেকে এটা বলা যায় যে পরবর্তী বৈদিক যুগের প্রথম দিকে এই জনপদগুলো গুরুত্বপূর্ণ ছিল এবং এই জায়গাগুলি একই ধরনের সংস্কৃতি ছিল। সেই সংস্কৃতি কিন্তু মহাভারতে বর্ণিত সংস্কৃতির সঙ্গে হুবহু এক নয়। মহাভারতে ইন্দ্রপ্রস্থে ময়দানবের তৈরি বিশাল প্রাসাদের বিবরণ আছে, কিন্তু প্রত্নতাত্ত্বিক উৎখনন থেকে আমরা যা পাচ্ছি সেটা কিন্তু একটা গ্রামীণ কৃষিভিত্তিক সংস্কৃতির নিদর্শন, তার বেশি কিছু নয়। যাই হোক, তো এবং এই প্রত্নতত্ত্ব থেকে আর একটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে মহাভারতের অন্যতম প্রধান কেন্দ্র হস্তিনাপুর নগর কিন্তু একটা বিশাল বন্যার ফলে পরিত্যক্ত হয়ে যায় আনুমানিক খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী নাগাদ। কাজেই মহাভারতের যে কাহিনী শান্তনু থেকে পরীক্ষিতের মধ্যবর্তী কুরুদেরকে কেন্দ্র করে গড়ে উঠল, এই কাহিনী সম্ভবত প্রথম যখন সূত্রা সৃষ্টি করেন তার লক্ষ্য ছিল ওই পরবর্তী বৈদিক যুগের প্রথম দিক, খ্রিস্টপূর্ব 10ম থেকে 8ম শতাব্দীর মধ্যবর্তী প্রেক্ষাপট। কেভিন ম্যাকগ্রা হোমারের মহাকাব্য যে পদ্ধতিতে বিশ্লেষণ করা হয় একই পদ্ধতি প্রয়োগ করেছেন মহাভারতের উপর এবং দেখিয়েছেন যে হ্যাঁ, এই ন্যারেটিভ এবং ডাইডাকটিক সেকশন আমরা যাদের বলছি, ম্যাকগ্রা তাদের বলছেন আর্কাইক এবং ক্লাসিক্যাল সেকশন, এবং অবশ্যই দুটোর মধ্যে তফাৎ আছে। তো এই যে মহাভারতের প্রাচীন অংশ, এখানে কোন ইতিহাসের কথা, কোন পরিবর্তনের কথা বলা হচ্ছে, কেন এটা একটা যুগ সন্ধিক্ষণ? কারণ এই পরবর্তী বৈদিক যুগের প্রথম দিকে কুরু জনপদের পৃষ্ঠপোষকতাতেই কিন্তু পরবর্তী বৈদিক সাহিত্য রচিত হচ্ছিল, প্রথম রাষ্ট্রীয় ব্যবস্থার উন্মেষ ঘটছিল এবং বর্ণ ব্যবস্থা, সমাজ বর্ণ ব্যবস্থায় বিন্যস্ত হচ্ছিল। বর্ণ ব্যবস্থার মানে হচ্ছে জন্মগতভাবে মানুষের সামাজিক ভূমিকা নির্ধারিত হয়ে যাওয়া। আর তার আগে কি ছিল ঋগ্বেদের যুগে? যে কোনো মানুষ তার নিজের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী তার জীবিকা নিতে পারত। এই দুটো মতবাদের ভিতর একটা প্রবল সংঘাত আমরা মহাভারতের সমাজে দেখতে পাই। যখন বর্ণ ব্যবস্থা তৈরি হচ্ছে, মনে করা হচ্ছে ক্ষত্রিয়রা বংশানুক্রমিকভাবে রাজত্ব করবেন, যুদ্ধ বিগ্রহ করবেন। তার বিপরীতে একটা মতবাদ যে কেন জন্ম দিয়েই একজন মানুষের সামাজিক ভূমিকা নির্ধারিত হবে কেন। মহাভারতে যে উত্তরাধিকারের সংঘাত, এর কাহিনী বিভিন্ন প্রজন্মে আমরা দেখতে পাই। যে ওই যে শান্তনুর কাহিনী ঋগ্বেদে এবং মহাভারতে দু জায়গাতেই আছে, যেখানে শান্তনুর জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন দেবাপি, যার একটা চর্মরোগ ছিল বলে তিনি রাজা হওয়ার উপযুক্ত ছিলেন না। শান্তনু রাজা হলেন, দেবতারা এতে রুষ্ট হলেন, অবশেষে দেবাপি নিজে শান্তনুর হয়ে একটা যজ্ঞ করে রাজ্যে শান্তি ফেরালেন। অতএব দেখা যাচ্ছে যে একটা মতবাদ আছে যে জন্মগত ব্যাপারটা আসল নয়, যোগ্যতা হচ্ছে আসল ব্যাপার। কিন্তু এটাও দেখা যাচ্ছে যে জন্মগতভাবে যার রাজা হওয়ার কথা তিনি রাজা না হলে দেবতারা রুষ্ট হচ্ছেন। এই দুটো মতবাদের মধ্যে সংঘাত আছে। সেই মতবাদই মহাভারতের কাহিনীতে আমরা দেখছি। এই শান্তনুকে কেন্দ্র করেই, যে শান্তনু তার শেষ বয়সে সত্যবতী বলে একজন নারীকে বিবাহ করতে চাইছেন, সেখানে তার উপযুক্ত পুত্র রয়েছেন দেবব্রত, তিনি প্রতিজ্ঞা করছেন যে সত্যবতীর সন্তানেরাই রাজা হবে। এই সন্তানেরা তখনও জন্মায়নি, তাদের যোগ্যতা জানা নেই, এবং এই ঘটনা কিন্তু একটা জটিলতা সৃষ্টি করছে। কারণ দেবব্রত ভীষ্ম আরো প্রতিজ্ঞা করছেন যে তিনি জীবনে বিয়ে করবেন না, এবং আস্তে আস্তে মহাভারতের ঘটনায় আমরা দেখছি যে সত্যবতীর সন্তানেরা জন্মাচ্ছে, তারা মারা যাচ্ছে খুব অল্প বয়সে, এবং উত্তরাধিকার রক্ষা করাই মুশকিল হয়ে পড়ছে। তখন সত্যবতীর বিবাহ পূর্ববর্তী সন্তান ব্যাস, তিনি এসে নিয়োগ প্রথার মাধ্যমে ওই সত্যবতীর পুত্র বিচিত্রবীর্যের বিধবা স্ত্রীদের গর্ভে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম দিচ্ছেন। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, তাই তিনি রাজা হতে পারছেন না, পাণ্ডু রাজা হচ্ছেন। পাণ্ডু আবার অল্প বয়সে মারা যাচ্ছেন, তখন রাজত্বের ক্ষমতা আসছে ধৃতরাষ্ট্রের হাতে। এবারে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন,
এবং পাণ্ডুর পুত্র যুধিষ্ঠিরের মধ্যে উত্তরাধিকারের দ্বন্দ্ব শুরু হচ্ছে। মনে রাখা প্রয়োজন, ধৃতরাষ্ট্র তার প্রজন্মের জ্যেষ্ঠ পুত্র এবং জ্যেষ্ঠ পুত্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন, কাজেই উত্তরাধিকার সূত্রে একেবারে বর্ণের নিয়ম মেনে দুর্যোধনের প্রাপ্য কুরুবংশের উত্তরাধিকার। অন্যদিকে যুধিষ্ঠির ওই প্রজন্মের জ্যেষ্ঠ সন্তান, কিন্তু আবার মনে রাখা দরকার পাণ্ডু নিজে কিন্তু সন্তান ধারণে অক্ষম, কাজেই পাণ্ডবদের বলা হয়েছে দেবতাদের সন্তান। ওই নিয়োগ প্রথার মাধ্যমে যেভাবে ধৃতরাষ্ট্র পাণ্ডুর জন্ম, একই রকম ভাবে পাণ্ডবদের জন্ম কুন্তী এবং মাদ্রী পাণ্ডুর স্ত্রীদের গর্ভে, কিন্তু তারা কেউ পাণ্ডুর ঔরস পুত্র নন। দুর্যোধন কিন্তু ধৃতরাষ্ট্রের ঔরস পুত্র, কাজেই আবার দেখা যাচ্ছে জন্মগতভাবে দুর্যোধন রাজা হওয়ার অনেক বেশি জোরালো দাবিদার। কিন্তু অন্যদিকে রয়েছে যোগ্যতার প্রশ্ন। প্রজারা পছন্দ করছেন যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠিরকে সকলে রাজা হিসাবে দেখতে চাইছেন, এবং কাজেই এই বর্ণাশ্রমের ধারণার সঙ্গে যোগ্যতার ধারণার সংঘাত ঘটছে। মহাভারতে দুর্যোধন কিন্তু খলনায়ক নন, দুর্যোধন বরঞ্চ বর্ণাশ্রমের ধারণার অন্যতম প্রধান প্রতিভূ, এবং দুর্যোধনকে আমরা দেখছি ক্ষত্রিয়ের যে বর্ণাশ্রম ধর্ম, অর্থাৎ যুদ্ধ করে নিজের রাজ্য রক্ষা করা, যে দুর্যোধনের যে উক্তি অত্যন্ত বিখ্যাত, বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনী না দেওয়া, এটা ক্ষাত্র ধর্মের উক্তি, এবং দুর্যোধনকে মহাভারতে বারবার সুশাসক হিসাবে বর্ণনা করা হয়েছে, বৈদিক যাগযজ্ঞে উৎসাহী একজন মানুষ হিসাবে বর্ণনা করা হয়েছে। তার বিপরীতে রয়েছেন যুধিষ্ঠির, যিনি বর্ণাশ্রম মানেন না। মহাভারতে বারবার বিভিন্ন প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলেছেন যে প্রত্যেকের জন্মই হয় যৌন ক্রিয়ার ফলে, কাজেই জন্মগতভাবে কারোর বর্ণ কিভাবে নির্ধারিত হয়ে যেতে পারে, মানুষের গুণই হচ্ছে আসল, এবং ক্ষত্রিয় হিসাবে জন্মেছেন বলেই কাউকে যুদ্ধ করতে হবে, হিংসার পথ নিতে হবে, এটা সঠিক নয়। অবশেষে এই দুই মতবাদের সংঘাত হচ্ছে, যুধিষ্ঠির জয়ী হচ্ছেন, রাজা হচ্ছেন, কিন্তু এত রক্তপাতের ফলে যে যুদ্ধ জয়, সেটা যুধিষ্ঠিরকে ব্যথিত করছে। এই যে মহাভারতের কাহিনী, যেখানে একদিকে দুর্যোধন বর্ণাশ্রম ধর্মের প্রতিভূ, অন্যদিকে যুধিষ্ঠির আনৃশংস বলে একটা নতুন ধরনের মতবাদের প্রতিভূ, যেখানে বলা হচ্ছে যে বর্ণ গুরুত্বপূর্ণ নয়, মানবিকতা গুরুত্বপূর্ণ, সমবেদনা গুরুত্বপূর্ণ, নৃশংসতা না দেখানো এবং অন্যের দুঃখে সমব্যথী হওয়া, আনৃশংস এবং অনুক্রোশ, এই দুটো ধর্মের কথা যুধিষ্ঠির বারবার বলছেন। এই দুয়ের সংঘাত, যেটা একটা যুগ পরিবর্তনের সংঘাত, তার কাহিনী হচ্ছে মহাভারত। এবং এই জন্যই মহাভারত ইতিহাস পরম্পরা। মহাভারত হিস্ট্রি নয়, এমন নয় যে মহাভারতে বর্ণিত প্রতিটি ঘটনা হিস্টোরিক্যাল, এমন নয় যে মহাভারতের প্রতিটি চরিত্র ঐতিহাসিক চরিত্র। অবশ্যই একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, পরবর্তী বৈদিক যুগের কুরু জনপদের প্রেক্ষাপটকে কেন্দ্র করে মহাভারত রচিত হয়েছে, যেখানে সূতরা ওই ঐতিহাসিক প্রেক্ষাপটকে ব্যবহার করে সেই যুগের প্রধান সংকট, বর্ণ না যোগ্যতা, কোনটা মানুষের প্রধান অবলম্বন হওয়া উচিত, হিংসাত্মক ক্ষাত্রধর্ম না আনৃশংস, কোনটা প্রধান অবলম্বন হওয়া উচিত, এই কাহিনী বলেছেন। এবং সেই কারণেই মহাভারত ইতিহাস, যা ওই পরবর্তী বৈদিক যুগের প্রথম দিকের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সমেত সামগ্রিক সমাজ ব্যবস্থার ছবি তুলে ধরবার চেষ্টা করেছে। এইটাই কিন্তু ইতিহাস পরম্পরার কাজ। মহাভারতের কবিরা জানতেন যে সময়ের সাথে সাথে ইতিহাসের প্রয়োজন পাল্টায়, তাই তারা বলেছেন যে এই ইতিহাস আগের কবিরা একভাবে বলেছেন, বর্তমান কবিরা একভাবে বলছেন, ভবিষ্যতের কবিরা অন্যভাবে বলবেন। এই ভবিষ্যতের কবি কারা মহাভারতের ক্ষেত্রে? এই ভবিষ্যতের কবি অবশ্যই ভার্গব ব্রাহ্মণেরা, যারা মহাভারতকে একটা ব্রাহ্মণায়িত ধর্মগ্রন্থে পরিণত করছেন, সম্ভবত মৌর্য পরবর্তী যুগে। কারণ আমরা জানি মৌর্য যুগে বৌদ্ধ জৈন ধর্মের ব্যাপক প্রসার ঘটে, ব্রাহ্মণরা অত্যন্ত আশঙ্কিত হন, রাজকীয় পৃষ্ঠপোষকতা হারিয়ে ফেলায়। তারা তখন জনপ্রিয় কাহিনীগুলো রামায়ণ এবং মহাভারতকে নতুন রূপ দেন, ধর্মগ্রন্থে পরিণত করেন, এবং ব্রাহ্মণ্য ধর্মের পরিবর্তন ঘটে, নতুন নতুন দেবতার জনপ্রিয়তা বৃদ্ধি পায়, যার মধ্যে বিষ্ণু অন্যতম। এই মহাভারত এবং রামায়ণের দুই অন্যতম নায়ক কৃষ্ণ এবং রাম, এদেরকে বিষ্ণুর অবতার হিসাবে দেখানো হয়, এবং নতুন ভার্গবায়িত অংশগুলোয় আমরা দেখি ব্রাহ্মণ্য ধর্মের উপর জোর দেয়া হচ্ছে। যে যুধিষ্ঠির মহাভারতে আনৃশংসের ধর্মের নায়ক,
মহাভারতের ব্রাহ্মণায়িত দুটো পর্ব, শান্তি পর্ব এবং অনুশাসন পর্ব, সেখানে আমরা দেখছি সেই যুধিষ্ঠিরকে রাজধর্মের শিক্ষা নিতে হচ্ছে ভীষ্মের কাছে, যে ভীষ্ম একজন নিষ্ঠাবান ক্ষত্রিয়, বর্ণ ধর্মে বিশ্বাসী, ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী। এবং ভীষ্ম কি উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠিরকে? ভীষ্ম উপদেশ দিচ্ছেন ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, বর্ণ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজ্য শাসন করতে। অর্থাৎ মহাভারতের মূল বক্তব্যের পরিবর্তন ঘটে যাচ্ছে। মহাভারত শান্তি পর্ব অনুশাসন পর্বে একটা ব্রাহ্মণ্য ধর্মগ্রন্থে পরিণত হচ্ছে, এবং এই গ্রন্থগুলোর সঙ্গে কিন্তু পুরনো মহাভারতের সভা পর্ব বা যুদ্ধের যে পর্বগুলো সেগুলোর বর্ণনায় তফাৎ আছে। এই শান্তি পর্ব অনুশাসন পর্বে আমরা সুসংগঠিত রাষ্ট্রের কথা পাচ্ছি, বর্ণবিভক্ত সমাজের কথা পাচ্ছি, মুদ্রা ব্যবস্থা, নগর অর্থনীতির কথা পাচ্ছি, এবং উন্নত প্রশাসন, স্থায়ী সেনাবাহিনী, কর আদায়কারী ব্যবস্থার কথা পাচ্ছি। এবং সেই ব্যবস্থার কাজ, রাষ্ট্রের কাজ হচ্ছে বর্ণাশ্রম ধর্মকে রক্ষা করা। ক্ষত্রিয়েরই রাজ্য শাসনে অধিকার, কিন্তু ক্ষত্রিয়কে ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বিভিন্ন কাহিনীর মাধ্যমে শান্তি পর্ব অনুশাসন পর্বে যুধিষ্ঠিরকে এই শিক্ষা দিচ্ছেন ভীষ্ম। এই হলো মহাভারতের কথা। রামায়ণের কথা দিয়ে আমি শেষ করব আজকের আলোচনা। কারণ রামায়ণ মহাভারত দুটো নাম একসঙ্গে বারবার উচ্চারিত হয়। আমাদের চেতনার কোনো একটা স্তরে এই দুটো গ্রন্থ পরস্পর সম্পৃক্ত, তার কারণ ওই এপিকের ধারণা। এখন যেটা আলোচনা করলাম, মহাভারত কিন্তু প্রচলিত অর্থে এপিক নয়। অন্যদিকে কাব্য পরবর্তীকালের ট্র্যাডিশন হলেও রামায়ণকে ভারতীয় পরম্পরায় আদি কাব্য বলা হয়েছে। অর্থাৎ প্রথম কাব্য হলো রামায়ণ। কাব্য বা ক্রিয়েটিভ লিটারেচার। রামায়ণ কিন্তু নিজেকে ইতিহাস বলে দাবি করেনি। পরবর্তীকালে রামায়ণের কোনো কোনো টিকাকার মহাভারতের সাথে রামায়ণকেও ইতিহাস পরম্পরার অন্তর্ভুক্ত করতে চেয়েছেন, ঠিক যেমন আনন্দবর্ধন, অভিনবগুপ্ত মহাভারতকে কাব্য হিসাবে দেখতে চেয়েছেন। কিন্তু মহাভারত নিজে নিজেকে বলে ইতিহাস, রামায়ণ নিজে নিজেকে বলে কাব্য। এবং কি ধরনের কাব্য? আমরা জানি সপ্তকাণ্ড রামায়ণ, রামায়ণে 7টা কাণ্ড আছে। বাল্মীকি বলে একজন কবিকে রামায়ণের রচয়িতা বলে মনে করা হয়। এই 7টা কাণ্ড, বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। সাধারণত মনে করা হয় যে অযোধ্যাকাণ্ড থেকে যুদ্ধকাণ্ড, এই 5টা কাণ্ড একই কবির রচনা। অনেকে মনে করেন যে বালকাণ্ড এবং উত্তরকাণ্ড পরবর্তীকালে সংযোজিত, কারণ এই দুটো অংশে রামকে বিষ্ণুর অবতার হিসাবে দেখানো হয়েছে, বাকি গ্রন্থে দেখানো হয়নি। কথাটা অনেকটাই সত্য, শুধু এইটুকু বলতে হয় যে বালকাণ্ড সম্পূর্ণভাবে পরে সংযোজিত হতে পারে না, কারণ বালকাণ্ডেই রামের জন্মের কথা, রাম সীতার বিবাহের কথা আছে, যেটা ছাড়া রামায়ণ হতে পারে না। উত্তরকাণ্ড কিন্তু সম্ভবত পরবর্তীকালের সংযোজন। এবং আমার আজকের বাকি বক্তৃতা আমি আর মিনিট 15 বলে শেষ করে দিতে চাই। এই মিনিট 15 আমি বাল্মীকি রামায়ণের কাব্য হিসাবে প্রকৃতি এবং তার সঙ্গে উত্তরকাণ্ডের সম্পর্ক নিয়ে আলোচনা করে শেষ করব। যেখানে আমরা দেখতে পাবো যে বাল্মীকি রামায়ণে কি আছে। বালকাণ্ডের শুরু যদি আমরা দেখি, রামায়ণ রচনা নিয়ে কিছু কাহিনী আছে। কি কাহিনী না, বাল্মীকি বলে একজন মুনি, তিনি নারদ বলে একজন ভূপর্যটক মুনির সঙ্গে কথোপকথন করছেন। বাল্মীকি একজন সর্বগুণ সম্পন্ন মানুষের পরিচয় জানতে চাইছেন। বিভিন্ন গুণের একটা বিশাল লম্বা তালিকা দিয়ে বলছেন, এই সমস্ত গুণ রয়েছে এরকম একজন মানুষের কথা আমাকে বলুন। নারদ বলছেন, এত গুণ তো দেবতাদের মধ্যেও একসঙ্গে পাওয়া যায় না, তবে একজনের কথা শুনেছি, ইক্ষ্বাকু বংশ প্রভব, রাম নাম জনৈশ্রুত। ইক্ষ্বাকু বংশে জন্মেছেন রাম নামে একজন, যার কথা লোকে বলে। তখন বাল্মীকি তার সম্বন্ধে জানতে চাইছেন। নারদ রাবণবধ পর্যন্ত রামের জীবনের কাহিনী বলছেন, সেই কাহিনী বাল্মীকি জানছেন। এরপরে একটা ঘটনা ঘটছে। একদিন তমসা নদীতে চান করতে গিয়ে বাল্মীকি দেখছেন যে একটা সারস এবং সারসী তারা মিলনরত অবস্থায় রয়েছে। এক ব্যাধ সারসটাকে মেরে ফেলছে, সারসীটা কাঁদছে। এই ব্যাপারে ব্যথিত হয়ে বাল্মীকি ব্যাধকে অভিশাপ দিচ্ছেন, এবং সেই অভিশাপ কিন্তু একটা ছন্দবদ্ধ ভাষায় নির্গত হচ্ছে। বাল্মীকি বুঝতে পারছেন তার মধ্যে কবি প্রতিভা রয়েছে। সেই কবি প্রতিভাকে কাজে লাগিয়ে নারদের থেকে যে কাহিনী শুনেছিলেন, সেই অনুসারে বাল্মীকি রামের জীবন কথা রচনা করছেন, যে জীবন কথা হচ্ছে রামায়ণ, যা তিনি শেখাচ্ছেন কুশীলবদের। কুশীলবরা প্রাচীন ভারতের আর এক চারণ কবি সম্প্রদায়।
আবার কুশীলবও এই শব্দটার মানে দুজন কুশীলবকে শেখালেনও হয়, আবার কুশ এবং লব রামের দুই ছেলের নাম, তাদেরকে শেখালেনও হয়। যাই হোক, তারা সেই গান চারিদিকে করে বেড়াচ্ছে, এইভাবে রামায়ণ প্রচারিত হচ্ছে। এই কাহিনী থেকে কি বোঝা গেল? প্রথম কথা, বাল্মীকি রামকথার স্রষ্টা নন। রামকথা কিন্তু লোকের মুখে মুখে প্রচলিত ছিল। সেই প্রচলিত রামকথা বাল্মীকি গ্রহণ করেছেন এবং গ্রহণ করে সেই প্রচলিত রামকথাকে কেন্দ্র করে তিনি বাল্মীকি রামায়ণ রচনা করেছেন। দ্বিতীয়ত, রাম দেবতা নন, কারণ নারদ কি বলছেন যে দেবতাদের মধ্যেও এত গুণ দুর্লভ, কিন্তু একজন মানুষের মধ্যে এই সমস্ত গুণ পাওয়া যায়। তৃতীয়ত, এই রামকথা সম্ভবত কুশীলবদের সৃষ্টি, এবং হয়তো বাল্মীকি নিজেও একজন কুশীলব ছিলেন। বাল্মীকির জাতিগত পরিচয় কি ছিল বাল্মীকি রামায়ণে কোথাও সেটা নেই, কিন্তু পরবর্তীকালের অনেক কাহিনী কিংবদন্তিতে আমরা জানি, এরকম কথা প্রচলিত আছে যে বাল্মীকি একজন দস্যু ছিলেন, পরবর্তীকালে যিনি কবিতে পরিণত হলেন। এখন চারণ কবিদের মধ্যে সূতদের কথা একটু আগে বললাম, যাদের মর্যাদা যথেষ্ট ছিল, রাজাদের সঙ্গে তারা সবসময় সংশ্লিষ্ট ছিলেন। কুশীলবরা কিন্তু খুব নিম্নবর্ণীয়, নিম্ন শ্রেণীর চারণ কবি। কৌটিল্যের অর্থশাস্ত্রে কুশীলবদের নগরে বসবাসের অধিকার দেয়া হয়নি, কারণ কুশীলবরা যখন অর্থ আয় করতে পারতেন না, তখন তারা তার পাশাপাশি দস্যুবৃত্তি করতেন, এরকম একটা অভিযোগ আছে। এর থেকেই কি পরবর্তীকালে বাল্মীকির এই দস্যু অতীতের কাহিনী আমরা জানি না, কিন্তু সম্ভবত বাল্মীকি হয়তো একজন নিম্নবর্ণীয় ব্যক্তি ছিলেন, কিন্তু তার মধ্যে কবি প্রতিভা ছিল, যে প্রতিভা কাজে লাগিয়ে তিনি বাল্মীকি রামায়ণ রচনা করলেন। পরের কথা, বাল্মীকি রামায়ণের মূল বিষয়বস্তু তাহলে কি? বাল্মীকি কোনো ইতিহাস রচনা করতে চাননি, তিনি একজন আদর্শ মানুষের কথা জানতে চেয়েছিলেন, এবং তিনি লিখলেন কি নিয়ে, কিসের দ্বারা উদ্বুদ্ধ হলেন? মিলনরত সারসীর মধ্যে একটির মৃত্যু এবং অন্যটির শোক, অর্থাৎ মিলন এবং বিচ্ছেদের কাহিনী বাল্মীকি লিখছেন একজন সর্বগুণ সম্পন্ন মানুষকে নিয়ে। এই ধরনের কাব্য, টিপিক্যাল কাব্যর বিষয়বস্তু একে বলে হিরোইক রোম্যান্স। সর্বগুণ সম্পন্ন নায়ক, হিরো, তার রোম্যান্স। এবং রামের সীতার কাহিনীতেও মিলন বিচ্ছেদ রয়েছে। কিন্তু একটা কথা মনে হতেই পারে, ছাত্রছাত্রীদের বলছি খেয়াল করে দেখো, সারসটা মারা গেল, সারসীটা কাঁদতে থাকলো। এইটা যদি রামায়ণের একটা রূপক হয়, তাহলে কি পুরুষ সঙ্গীর বিচ্ছেদে নারী সঙ্গী কাঁদছে? এটাকে আমরা রাম সীতার কাহিনীর রূপক হিসাবে কি দেখতে পারি? রাম সীতার বারবার বিচ্ছেদ হচ্ছে, কিন্তু সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, রাম বিলাপ করছেন, রামায়ণে এই বর্ণনা রয়েছে। আবার সীতাকে রাম নির্বাসন দিচ্ছেন এবং বিলাপ করছেন, সীতার পাতাল প্রবেশ ঘটছে, রাম বিলাপ করছেন। প্রতিবারই কিন্তু আমরা রামের মুখে বিলাপ দেখতে পাচ্ছি। কাজেই এটা কিন্তু সঠিক রূপক নয়। তাহলে এই ক্রৌঞ্চির কাহিনী দিয়ে রামায়ণ শুরু করার মানে কি? কারণ সম্ভবত এই হিরোইক রোম্যান্স দুটো যুগলের কাহিনী নয়, তিনটে যুগলের কাহিনী। রাম সীতা এবং ক্রৌঞ্চির মধ্যে আরেকটি যুগল রয়েছে, যারাও এই হিরোইক রোম্যান্সের অন্তর্ভুক্ত, দশরথ এবং কৈকেয়ী। আমরা জানি রামায়ণের কাহিনী সকলের পরিচিত, যে রাজার দশরথের 3 স্ত্রী, তার মধ্যে কনিষ্ঠা স্ত্রী কৈকেয়ী, তার পুত্র ভরত, এবং ভরতকে রাজা করার জন্য কৈকেয়ী চাইলেন রামের 14 বছরের বনবাস এবং ভরতের রাজত্ব। তো দশরথ এক সময় কৈকেয়ীকে 2টো বর দেবেন বলেছিলেন বলে এই প্রতিশ্রুতি রাখতে তিনি বাধ্য হলেন। পিতৃসত্য রক্ষা করার জন্য রাম বনে গেলেন। এই কাহিনীর মধ্যে প্রথমত একটা বৈপরীত্য আছে, যে রামায়ণে অন্যত্র বলা হয়েছে যে কৈকেয়ীকে বিয়ে করার সময়ই দশরথ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কৈকেয়ীর ছেলে রাজা হবে। তাহলে হঠাৎ করে আবার এই 2টো বরের কাহিনী কেন? কারণ দশরথ কৈকেয়ীর যে প্রেম, সেটাকে কিন্তু কবি এস্টাবলিশ করেছেন। কবি দেখিয়েছেন যে কেন কৈকেয়ী বর পাচ্ছেন, যুদ্ধের সময় দশরথকে সেবা করার জন্য, শুশ্রূষা করার জন্য। এটা খুবই ব্যতিক্রমী ঘটনা যে একজন প্রাচীন ভারতীয় রানী যুদ্ধক্ষেত্রে উপস্থিত হচ্ছেন তার স্বামীকে বাঁচানোর জন্য এবং সেবা শুশ্রূষা করার জন্য। এই ভূমিকা ঠিক একজন পতিব্রতা স্ত্রীর ভূমিকা নয়, এটা একজন দৃঢ়চেতা প্রেমিকার ভূমিকা। দশরথ এবং কৈকেয়ীর সম্পর্কে একটা গভীর প্রেমের অনুষঙ্গ আছে। বর দেওয়ার আগেও দশরথ বারবার বলছেন কৈকেয়ীকে, অদ্ভুত কথা বলছেন কৈকেয়ীর রাগ ভাঙানোর জন্য, যে তোমার জন্য আমায় কি করতে হবে বলো।
কোনো নির্দোষ লোককে মৃত্যুদণ্ড দিতে হলে আমি তাই করব, কোনো দোষী লোককে ছেড়ে দিতে হলে আমি তাই করব, কোনো গরিব লোককে বিত্তবান করতে হলে তাই করব, কোনো ধনী ব্যক্তির সব ধন নিয়ে নিতে হলে আমি তাই করব। এবং একেবারে বলিউডি রোম্যান্সের কায়দায় দশরথ বলছেন যে কইকেয়ী, তুমি বিশ্বাস করছো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আমার বুক চিরে হৃৎপিণ্ড বার করে নিয়ে দেখো, সেখানে তুমি দেখতে পাবে যে তোমার প্রতি প্রকৃত প্রেম রয়েছে। এই রকম একটা প্রেমের ঘটনায় ব্যাধ যেমন বিচ্ছেদ ঘটিয়েছিলেন, বিচ্ছেদ ঘটালেন মন্থরা, যার পরামর্শে কইকেয়ী দশরথের কাছে এই বর চাইলেন। দশরথ বর দিতে রাজি হলেন বটে, কিন্তু সেই দুঃখে দশরথের মৃত্যু হলো এবং কইকেয়ী বাকি জীবন বিলাপ করতে থাকলেন। এই অনুষঙ্গের বৈপরীত্যে রাম সীতার কাহিনীকে স্থাপন করা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাম সীতার প্রেমকে বারবার তুলে ধরা হয়েছে, কিন্তু এটাও দেখা যাচ্ছে যে এই প্রেমকে কি পুরোপুরি মর্যাদা দিতে পারা যাচ্ছে। রাম এবং সীতার মধ্যে গভীর প্রেম, এতটাই গভীর প্রেম যে রাম যখন বনে যাবেন বলছেন, তার মা কৌশল্যা বনে যেতে চাইছেন, কৌশল্যাকে রাম যুক্তিতর্ক ধর্মের কথা সীতাকে নিরস্ত করতে পারছেন না। এবং এই যে প্রচলিত ধারণায় সীতা একজন সাবমিসিভ পতিব্রতা নারী, পতির সব কথা শোনেন, পতির পিছন পিছন বনে গেলেন, এই ধারণা বাল্মীকি রামায়ণের দ্বারা সমর্থিত নয়। বাল্মীকি রামায়ণে সীতা একজন দৃঢ়চেতা মহিলা, স্পষ্টভাষী, প্রয়োজনে কটুভাষী। রামকে কিন্তু খুব তীব্র ভাষায় সীতা বলছেন রামের সঙ্গে বনে যাবেন। রাম যখন বনবাসের বিপদের কথা বলছেন, সীতা বলছেন বনে যদি কাঁটা থাকে পথে বা ধারালো ঘাস থাকে, আমি আগে আগে যাব, যাতে তোমার জন্য পথ মসৃণ হয়ে যায়। রাম তার মাকে নিরস্ত করছেন, সীতা বলছেন যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক, নরনারীর সম্পর্ক সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে। প্রচলিত ভারতীয় সংস্কৃতির ধারণায় একেবারেই সেই কথা বলে না, কিন্তু সীতা সেই কথা বলছেন। পরবর্তীকালে রাম যখন পরের পর বনে রাক্ষসদের হত্যা করছেন, সীতা রামকে ভর্ৎসনা করছেন যে তুমি কেন বনবাসে এসে বারবার অস্ত্র ধারণ করছো, সব রাক্ষসেরা তোমার কি ক্ষতি করেছে। সেই সীতা যখন অপহৃত হচ্ছেন, রাম দণ্ডক বনের প্রত্যেক গাছপালা প্রাণীর কাছে বিলাপ করে বেড়াচ্ছেন। গায়ে মশা মাছি কীট পতঙ্গ বসলেও সরাচ্ছেন না, এতটাই বিরহ বিহ্বল রাম। এবং অবশেষে রাম সীতার যখন মিলন ঘটছে, একজন টিপিক্যাল পজেসিভ প্রেমিকের মতো রাম আশঙ্কা করছেন যে সীতা এতদিন লঙ্কাপুরীতে ছিলেন, রাবণের সঙ্গে সীতার কি সম্পর্ক ছিল, এবং অগ্নি পরীক্ষা দিয়ে সীতা নিজেকে প্রমাণ করছেন, রাম সীতার মিলন ঘটছে। অর্থাৎ যে মুহূর্তে অগ্নি পরীক্ষা ঘটছে, সীতা আগুনে ঝাঁপ দিচ্ছে। ওই যেমন ক্রৌঞ্চ ক্রৌঞ্চির বিচ্ছেদ, দশরথ কৈকেয়ীর বিচ্ছেদ, আবার রাম সীতার কি বিচ্ছেদ ঘটে গেল। কিন্তু এই মুহূর্তে এসে বাল্মীকি, যিনি নিষাদকে অভিশাপ দিয়েছিলেন, দশরথ কৈকেয়ীর কাহিনীতে দেখিয়েছিলেন যে এই ধরনের বিচ্ছেদ কতটা বেদনাদায়ক। অবশেষে এই রামকথার কবি হিসাবে বাল্মীকি তার সংশোধন ঘটাচ্ছেন, যে সীতাকে অগ্নিদেব ফিরিয়ে দিচ্ছেন, রাম নিজের ভুল বুঝতে পারছেন, রাম সীতার মিলনে কাব্য শেষ হচ্ছে। সম্ভবত এটাই ছিল বাল্মীকি রামায়ণের বক্তব্য, হিরোইক রোম্যান্স যার মিলনান পরিণতি। কিন্তু পরবর্তীকালে রামায়ণে যে অংশ সংযোজিত হলো উত্তরকাণ্ড, সম্ভবত ওই একই ভার্গব ব্রাহ্মণদের কাজ, যারা রামায়ণের মহাভারতের বৈষ্ণবায়ন এবং ব্রাহ্মণায়ন ঘটিয়েছে। আমরা উত্তরকাণ্ডে বাল্মীকিকে একটা চরিত্র হিসাবে পাচ্ছি। মনে রাখা উচিত, আদিকাণ্ডে বালকাণ্ডে আমরা দেখেছি বাল্মীকি রামের সমসাময়িক ব্যক্তি সম্ভবত নন, নারদের কাছ থেকে তিনি রামের কাহিনী শুনছেন। উত্তরকাণ্ডে বাল্মীকি কিন্তু রামের সমসাময়িক। এবং সেইখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্ণাশ্রম ধর্মে বিশ্বাসী একজন রাজা, ঠিক যে আদর্শ রাজার কথা শান্তি পর্বে যুধিষ্ঠিরকে ভীষ্ম বলেছিলেন, রাম সেই রকম রাজা, যিনি বর্ণাশ্রম রক্ষা করেন। শম্ভুক বলে একজন শূদ্র তপস্বী
যখন বর্ণাশ্রমের নিয়ম ভেঙে ধর্মাচরণের চেষ্টা করেন, রাম তাকে হত্যা করেন। প্রজানুরঞ্জনের জন্য সীতাকে নির্বাসন দেন। আশ্চর্য ঘটনা, রাম সীতাকে নির্বাসন দিচ্ছেন, যে রাম সীতার বিরহে বিলাপ করে বেরিয়েছেন গোটা দণ্ডক বনে। অর্থাৎ বাল্মীকি রামায়ণের মূল বিষয়বস্তুর সঙ্গে উত্তরকাণ্ডের কিন্তু ব্যাপক বৈপরীত্য আছে। উত্তরকাণ্ডের কবি নিজে সেটা জানেন। রামের মুখ দিয়ে বাল্মীকিকে একটা হুম, উত্তরকাণ্ডে বাল্মীকিকে রামায়ণের একটা চরিত্র হিসাবে নিয়ে আসা হয়েছে, কারণ যে সীতাকে রাম নির্বাসন দিচ্ছেন সেই সীতাকে আশ্রয় দিচ্ছেন বাল্মীকি। এবং উত্তরকাণ্ডের কবি বাল্মীকির কাছে ক্ষমা চাইছেন রামের মুখ দিয়ে, বলছেন যে আমি জানি সীতা নির্দোষ, কিন্তু প্রজানুরঞ্জনের জন্য লোকের কথা ভেবে আমাকে এই অন্যায় করতে হচ্ছে। রাম এই কথাটা বলছেন, উত্তরকাণ্ডের কবিও নিশ্চয়ই একই কথা বলছেন। তিনি জানেন বাল্মীকি রামায়ণের বক্তব্য তিনি পরিবর্তিত করে দিয়েছেন। অনেক কবিরই পরবর্তীকালে কিন্তু এটা নজর এড়ায়নি। এবং যে জন্য বলছি যে রামায়ণ একটা কাব্য, কিন্তু রামায়ণ তৈরি হয়েছে রামকথাকে অবলম্বন করে। যে রামকথা প্রচলিত ছিল লোকের মুখে, যাকে বাল্মীকি সংগ্রহ করেছিলেন এবং রচনা করেছিলেন। এই রামকথা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রূপে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রচলিত। এবং এই রামকথা পরম্পরায় কিন্তু নানা ধরনের গ্রন্থ রচিত হয়েছে, যারা প্রত্যেকে রামকে আদর্শ চরিত্র হিসাবে দেখিয়েছেন, কিন্তু আলাদা আলাদা ভাবে। বাল্মীকির রামায়ণের যে প্রেমিক বীর যোদ্ধা রাম, আর উত্তরকাণ্ডের যে বর্ণাশ্রম মানা রাজা রাম, দুজনে যে এক নন, পরবর্তীকালের কবি ভবভূতি উত্তর রামচরিত রচনার সময় সেটা খুব স্পষ্ট করে দেখিয়েছেন। এই কাব্যের শুরুতেই তিনি বলছেন, সর্বথা ব্যবহার্তব্যং কুতোহি অবচনীয়তা, যথা স্ত্রীণাং তথা বাচং সাধুত্বে দুর্জন জনা। মানুষের যা করা উচিত সেটাই করা উচিত, কারণ লোকে বাজে কথা বলবেই। বিশেষ করে স্ত্রীর চরিত্র এবং কাব্য এই নিয়ে ভালো হলেও লোকে বাজে কথা বলে। সীতার চরিত্র ভালো, তাও লোকে বাজে কথা বলছে। তার হিন্ট দেয়া হচ্ছে। সম্ভবত কাব্যর কথা কেন আসছে, হয়তো ভবভূতির আগের কাব্যগুলোর লোকে সমালোচনা করেছে, সেই নিয়ে ভবভূতি একটা খোঁচা দিচ্ছেন। তার পাশাপাশি কিন্তু ভবভূতি একটা মেসেজ রাখছেন যে সুকাব্য বাল্মীকি রামায়ণ, উত্তরকাণ্ড তাকে পরিবর্তিত করে দিয়েছিল। ভবভূতি তার আবার পরিবর্তন ঘটাচ্ছেন। ভবভূতির উত্তর রামচরিত উত্তরকাণ্ডের ঘটনা অবলম্বনে রচিত। এই কাব্যে বারবার উত্তরকাণ্ডের ঘটনার মধ্যে বাল্মীকি রামায়ণের ঘটনার রেফারেন্স আনা হচ্ছে। রাম সীতাকে নির্বাসন দেওয়ার আগে রাম সীতা তাদের জীবনীর উপর তৈরি একটি চিত্রশালায় তাদের প্রেমের বিভিন্ন পর্যায়ের ছবি দেখছেন, এবং অবশ্যই তাদের মনে পড়ছে তাদের অতীতের কথা। দ্বিতীয়ত, রাম সীতাকে যখন নির্বাসন দিচ্ছেন, তারপরে রাম ওই শম্ভুককে হত্যা করতে দণ্ডক বনে যাচ্ছেন, যে দণ্ডক বনে একদিন রাম সীতাকে খুঁজে খুঁজে ফিরেছিলেন, সেই স্মৃতিগুলো বারবার উস্কে উঠছে। পাঠকও বুঝতে পারছেন যে বাল্মীকি রামায়ণের সঙ্গে কোথাও একটা অসঙ্গতি আছে উত্তরকাণ্ডের ঘটনার। এই নাটকের শেষে আমরা দেখছি যে বাল্মীকির শিষ্য লব আর কুশ বলছেন যে বাল্মীকি রামায়ণ রচনা করেছেন, কিন্তু তার শেষ অংশটা এখনো রচিত হয়নি। অর্থাৎ আবার বোঝানো হচ্ছে যে উত্তরকাণ্ড আলাদাভাবে রচিত হয়েছে, এবং সেই শেষ অংশটা উত্তরকাণ্ডকে নাটকের মধ্যে আর একটা নাটক হিসাবে রামের রাজসভায় পরিবেশন করা হচ্ছে, যার শেষে ওই সীতার পাতাল প্রবেশের ঘটনা ঘটছে, যেটা দেখে রাম অজ্ঞান হয়ে যাচ্ছেন। এবং সেই দেখে লক্ষণ প্রশ্ন করছেন বাল্মীকিকে যে হে কবি, এটাই কি তোমার কাব্যের মরাল? বাল্মীকি স্বীকার করছেন এটা তার মরাল হতে পারে না, এবং রাম সীতার মিলন ঘটিয়ে তিনি কাব্যের অবসান ঘটাচ্ছেন। অর্থাৎ রাম কথা পরম্পরায় উত্তরকাণ্ডকে ভালোভাবে নেওয়া হয়নি। পরবর্তীকালের বহু লেখক, এমনকি রবীন্দ্রনাথ, উত্তরকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। কিন্তু যেটা বললাম, রাম কথা একটা কাব্য পরম্পরা, কোনো ইতিহাস নয়। কিন্তু রাম ভারতীয় পরম্পরায় একটা আদর্শ চরিত্র বলে গৃহীত হয়েছেন। এই চরিত্রকে বিভিন্ন রূপে বিভিন্ন কবি দেখিয়েছেন। শুধু বাল্মীকি রামায়ণ নয়, প্রাচীন যুগেই বৌদ্ধ রামকথা দশরথ জাতক রয়েছে, জৈন রামকথা পৌমচরীয় রয়েছে। রমিলা থাপার দেখিয়েছেন যে এই তিনটের মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে সাথে রামের চরিত্র বদলে গেছে।
বৌদ্ধ রামকথা দশরথ জাতক সম্ভবত গোষ্ঠীবদ্ধ জীবন থেকে সৃষ্টি হয়েছে। সেখানে রাম সীতা ভাই বোন, তাদের মধ্যে বিবাহ হচ্ছে কেন? কারণ সেটা একটা প্রাচীন গোষ্ঠী জীবনের কথা বলছে, যখন মনে করা হতো পরিবারের মধ্যে রক্ত সংমিশ্রণ না ঘটাই সব থেকে বিশুদ্ধ সম্পর্ক। বাল্মীকি রামায়ণে রাষ্ট্র ব্যবস্থার অগ্রসর হওয়ার কথা বলা হচ্ছে। এই যে রাক্ষস, বানর, অরণ্যচারী বিভিন্ন উপজাতির মানুষ, তাদেরকে পরাস্ত করে কিভাবে কৃষিভিত্তিক রাষ্ট্র শক্তির প্রসার ঘটছে বাল্মীকি রামায়ণে, এই দুটো জগতের সংঘাত এবং রাষ্ট্র শক্তির জয়ের কথা হচ্ছে। অর্থাৎ মহাভারতের প্রেক্ষাপটের থেকে রামায়ণের প্রেক্ষাপট কিন্তু কিছুটা পরে। আবার পৌমচরিয়ম যখন রচিত হচ্ছে, আমরা জানি মৌর্য পরবর্তী যুগে জৈন ধর্মের ব্যাপক প্রসার ঘটছে দাক্ষিণাত্যে। দাক্ষিণাত্যের বিভিন্ন অঞ্চল, যে অঞ্চলের অধিবাসীদের একসময় রাক্ষস, বানর, নাগ ইত্যাদি বলে উল্লেখ করা হয়েছিল, তারা জৈন ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক। যেমন দাক্ষিণাত্যের অন্যতম রাজা কলিঙ্গরাজ খারবেল, তিনি শুধু জৈন ধর্মের পৃষ্ঠপোষক নন, খারবেল নিজেকে মেঘবাহন বংশীয় বলে পরিচয় দিয়েছেন, যে বংশের সঙ্গে রাক্ষসদের সম্পর্ক রয়েছে কিংবদন্তিতে। কাজেই জৈন পৌমচরীয় বলছে যে বাল্মীকি একজন মূর্খ কুকবি, যিনি রামের কথার বিকৃতি ঘটিয়েছেন। আসল রামকথা অন্য, যেখানে বানর এবং রাক্ষসদের অনেক মর্যাদা দিয়ে দেখানো হচ্ছে, রাম রাবণ উভয়কেই নিষ্ঠাবান জৈন হিসাবে দেখানো হচ্ছে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে রাম কোনো ঐতিহাসিক চরিত্র নয়, রাম একটা সিম্বল আদর্শ মানুষের, এবং প্রত্যেক পরম্পরা নিজের ধারণা অনুযায়ী এই আদর্শ মানুষের ধারণাকে বদলে বদলে দিয়ে গেছে। রবীন্দ্রনাথ পুরস্কার কবিতায় রামায়ণ সম্বন্ধে বলতে গিয়ে সেই জন্য বলছেন, এতেক বলিয়া কিছু পরে কবি করুণ কথায় প্রকাশিল ছবি, পুণ্য কাহিনী রবিকুল রবি রাঘবের ইতিহাস, অসহ দুঃখ সহি নিরবধি কেমনে জনম গিয়েছে দগধি, জীবনের শেষ দিবস অবধি অসীম নিরাশ্বাস। এই যে মিলন বিচ্ছেদের শোকের কথা বলে তিনি শেষ করছেন, সে সকল দিন সেও চলে যায়, সে অসহ শোক চিহ্ন কোথায়, যায়নি তো রেখে ধরণীর গায়ে অসীম দগ্ধ রেখা, দ্বিধা ধরাতলে জুড়েছে আবার, দণ্ডক বনে ফোটে ফুলভার, সরজুর কোলে দোলে তৃণসার, প্রফুল্ল শ্যামরেখা। শুধু সেদিনের একখানি সুর, বহুকাল হতে বহু বহু দূর, কাঁদিয়া হৃদয়ে করিছে বিধুর একটি বিরাট গানে, সে মহাপ্রাণের মাঝখানটিতে যে মহারাগিনী আছিল ধ্বনিতে, আজিও সে গীত মহাসঙ্গীতে বাজে মানবের কানে। রামের চরিত্রের সার্থকতা রামের ঐতিহাসিকতায় নয়, বিভিন্ন পরম্পরা কিভাবে রাম ওই মহাপ্রাণের মহাধ্বনি সেই সুরকে দেখেছে, আদর্শ চরিত্র বলে কাকে মনে করেছে, এই ইতিহাস বুঝতে রামায়ণ আমাদের সাহায্য করে। বাল্মীকির বাণী ও ছন্দ কবিতায়, ভাষা ও ছন্দ কবিতায় আমরা দেখি বাল্মীকি হেজিটেট করছেন রামের কাহিনী লিখতে, বলছেন আমি তো সব ইতিহাস জানি না। নারদ বলছেন, সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নয়, কবি তব মনোভূমি, রামের জন্মস্থান অযোধ্যার থেকে সত্য যেন। কাজেই ঐতিহাসিক পরম্পরার কথা বলেছি, হিস্ট্রির কথা বলেছি, মহাভারতের কথা বলেছি, রামায়ণ কিন্তু কাব্য। রামের জন্মস্থান অযোধ্যার কোনো ভূখণ্ড নয়, রামের জন্মস্থান বাল্মীকির মনোভূমি, বাল্মীকির মতো অগণিত অন্যান্য কবির মনোভূমি। রাম ভারতীয় পরম্পরার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক চরিত্র, এবং হিস্ট্রির সঙ্গে সম্পর্কিত না হলেও ভারতীয় মননের বিবর্তনের ইতিহাস বুঝতে রামকথার বিবর্তন আমাদের সাহায্য করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার এই অসাধারণ উপস্থাপনের জন্য, এবং অতীত প্রবাহের সদস্যরা আমরা সত্যি অনেক সমৃদ্ধ হলাম, এবং আশা রাখবো দর্শকরাও আজকের অনুষ্ঠানে মুগ্ধ হয়েছেন। এবার আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্ব। আচ্ছা রাকেশ, প্রশ্নোত্তরের আগে 1 মিনিট বলছি, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে এসছে, তো আমায় 1 মিনিট সময় দাও, আমি ল্যাপটপটা চার্জে দিয়ে নিই, তাহলে প্রশ্নোত্তরের মাঝখানে ইন্টারাপশন হবে না। ওকে স্যার, ঠিক আছে।
ওকে। হ্যাঁ, এবারে শুরু করতে হবে। সুপ্রকাশ বিশ্বাস জানতে চাইছে, রামায়ণ বা মহাভারতকে আমরা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বলে দাবি করি, সেটা কতটা যুক্তিযুক্ত? মানে আমি যে আলোচনা করলাম তো এই কথাটা বলেছি। তো ব্যাপার হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ। এবারে হিন্দুরা কারা, ধর্ম হিসাবে হিন্দু ধর্ম বলে জিনিসটা কবে থেকে এলো, এইটা একটা অন্য আলোচনা। যে সময় রামায়ণ বা মহাভারত রচিত হয় সেই সময় হিন্দু ধর্ম বলে কোনো শব্দ প্রচলিত ছিল না। এবং যারা রামায়ণ মহাভারত দুটো গ্রন্থই রচনা করেছেন তারা ধর্মগ্রন্থ হিসাবে একে রচনা করেননি। রামায়ণ রচিত হয়েছে একটি কাব্য হিসাবে, মহাভারত রচিত হয়েছে একটি ইতিহাস নামে যে পরম্পরা আছে তার গ্রন্থ হিসাবে। এর মধ্যে কিছু ধর্মগ্রন্থের বৈশিষ্ট্য ঢুকে গেছে যখন রামায়ণ এবং মহাভারত ব্রাহ্মণদের হাতে পড়ে পরিবর্তিত হয়েছে, ব্রাহ্মণায়িত হয়েছে। তখনও কিন্তু রামায়ণ বা মহাভারতের এই যে কাব্য বা ইতিহাস, এই পরিচয়, এটা কখনো পুরোপুরি লুপ্ত হয়ে যায়নি। তবে এর মধ্যে কিছু কিছু অংশ রয়েছে যে অংশগুলোকে ধর্মগ্রন্থ এর মর্যাদা দেওয়া হয় বা ধর্মগ্রন্থের মতো করে দেখা হয়। রামায়ণ এবং মহাভারতের অন্যতম চরিত্র রাম এবং কৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম দেবতায় পরিণত হয়েছেন। কিন্তু রামায়ণ কি এক্স্যাক্টলি ধর্মগ্রন্থ? বাল্মীকির রামায়ণ বলতে কোন রামায়ণ? যেটা বললাম যে রামকথার তো অসংখ্য ভার্সন আছে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের আলাদা আলাদা রামকথার ভার্সন আছে। বৌদ্ধ রামকথা আছে, জৈন রামকথা আছে, মালয়েশিয়ায় মুসলিমদেরও রামকথা আছে। কাজেই শুধু হিন্দু ধর্মগ্রন্থ বললে রামায়ণকে সীমাবদ্ধ করে দেওয়া হয়, যেটা ঠিক নয়। কিন্তু কোনো কোনো রামকথা, যেমন তুলসীদাসের রামচরিত মানস, উত্তর ভারতে হিন্দি বলয়ে একটা বিশাল অঞ্চলে ধর্মগ্রন্থের মর্যাদা পায়। সেই রকম গোটা মহাভারতের ধর্মগ্রন্থ হিসাবে ব্যবহার নেই, কিন্তু ভগবত গীতা মহাভারতের একটা অংশ, হয়তো পরবর্তীকালে সংযোজিত অংশ, হয়তো প্রথম থেকেই মহাভারতে গীতার কিছুটা অংশ ছিল, কিন্তু ভগবত গীতা সেপারেটলি একটা ধর্মগ্রন্থ হিসাবে হিন্দু ধর্মে গৃহীত হয়। তো সেইটাই ফলে ধর্মগ্রন্থের কিছু কিছু বৈশিষ্ট্য রামায়ণ মহাভারতে পরবর্তীকালে সংযোজিত হয়েছে, কিন্তু প্রকৃতিগতভাবে মহাভারত বা রামায়ণ কোনোটাই ধর্মগ্রন্থ নয়। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব এবার পরবর্তী প্রশ্নে। নন্দিনী রয় চৌধুরী জিজ্ঞেস করছেন, do we get an idea of contemporary dynastic formation about various rulers from various Buddhist and Jain literary texts? Did these scriptures engage into contemporary socio-political discussion as well? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন রাজবংশের ব্যাপারে তথ্য পাই। যেমন আমি বলছি যে সিংহলের একটা সময় বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা পায় এবং একটাই বৌদ্ধ বিহার, তার নাম মহাবিহার, সিংহলের প্রধান রাষ্ট্রীয় বৌদ্ধ বিহারে পরিণত হয়। এই মহাবিহার তাদের ইতিহাস লিপিবদ্ধ করেছে দুটো গ্রন্থে, দীপবংশ এবং মহাবংশ। এই দীপবংশ এবং মহাবংশে স্বাভাবিকভাবেই বৌদ্ধ ধর্মের ইতিহাস থেকে শুরু করে সিংহলের ইতিহাস, অর্থাৎ বৌদ্ধ ধর্মের ইতিহাস মনে করা হয় অশোকের সময় বৌদ্ধ ধর্ম সিংহলে পৌঁছয় ভারত থেকে অশোকের পুত্র এবং কন্যা মহেন্দ্র এবং সংঘমিত্রার হাত ধরে। কাজেই মৌর্য রাজবংশের ইতিহাসের কথা কিছুটা এই গ্রন্থগুলোয় পাওয়া যায়, সিংহলের বিভিন্ন রাজবংশের সম্বন্ধে ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। একই রকম ভাবে বিভিন্ন জৈন ধর্মগ্রন্থেও জৈন ধর্মের পৃষ্ঠপোষক যে রাজাদের বিবরণ পাওয়া যায় তারা অনেকেই ঐতিহাসিক রাজা এবং ঐতিহাসিক রাজবংশগুলোর কথাও পাওয়া যায়। কিন্তু এইবারে ব্যাপার হচ্ছে ডাইনাস্টিক ইনফরমেশন কাকে বলবো। বৌদ্ধ জৈন গ্রন্থে মৌর্যদের কথা আছে, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোকের নাম আছে।
এই ইনফরমেশন পাওয়া যায়। কিন্তু যে কাহিনী পাওয়া যায়, ধরা যাক অশোকের চণ্ডাশোক থেকে ধর্মাশোক হওয়ার কাহিনী, চণ্ডাশোক হিসাবে অশোকের ব্যাপক নির্যাতনের কাহিনী, সেটা কি সত্যি ঐতিহাসিক ঘটনা? তার তো অন্য কোনো প্রমাণ নেই। কাজেই এই কাহিনীগুলোর উদ্দেশ্য কিন্তু ধর্মীয় কোনো উপদেশকে তুলে ধরা। কাজেই প্রত্যেকটা তথ্য ঐতিহাসিক তথ্য নয়, কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই তথ্যগুলো পরিবেশন করা হয়েছে। এই আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার শিশির চ্যাটার্জি প্রশ্ন করছে, ইতিহাস এক কথায় কাকে বলে বা কি বোঝায়? ইএইচ কারের বিখ্যাত বইয়ের এর সংজ্ঞা কি আছে? আর ইতিহাসের ছাত্র হিসাবে জানার খুব ইচ্ছা, মহাভারত যে সময় লেখা হচ্ছে এবং যে ঘটনার বিবরণ রয়েছে তা কি সেই সময়ে বা পূর্বের অবস্থা ছিল? ইএইচ কারের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি। তো যে কথাটা আমি বলবার চেষ্টা করলাম, যে হিস্ট্রির প্রচলিত অনুবাদ ইতিহাস হলেও সংস্কৃত ইতিহাস কথাটা একটা বিশেষ পরম্পরাকে বোঝায়, সেটা আর হিস্ট্রি এক জিনিস নয়। তো ইতিহাস এক কথায় কাকে বলে বা কি বোঝায়? সংস্কৃত ভাষায় ইতিহাস বলতে এক ধরনের ঐতিহাসিক পরম্পরাকে বোঝায়, যেখানে অতীতের কাহিনীর মাধ্যমে বর্তমানের জন্য উপযোগী কিছু ইতিহাস, কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করা হয় সামগ্রিক সমাজ জীবনের বিষয়ে। সেটাই হচ্ছে ইতিহাস। সে হিস্ট্রি কিন্তু সেই জিনিস নয়। আর মহাভারতের বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে রচিত হয়েছে। কাজেই যেটা বললাম, যে মহাভারতের যে মূল আখ্যান ভাগের যে অংশগুলো, সেগুলো হয়তো পরবর্তী বৈদিক যুগের অবস্থা বোঝায়। আবার শান্তি পর্ব, অনুশাসন পর্ব, এই অংশগুলো হয়তো মৌর্য পরবর্তী যুগ, গুপ্ত যুগ, তখনকার প্রেক্ষাপট বোঝায়। কাজেই অবশ্যই যে অংশ যে সময় রচিত সেই সময়ের অবস্থাই সেটা বোঝায়, কিন্তু গোটা মহাভারত কোনো একটা পার্টিকুলার সময়কে রিপ্রেজেন্ট করে না। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কৌশিক সাহা প্রশ্ন করছেন, এক নম্বর প্রশ্ন ওনার, রামায়ণ মহাভারতের প্রাচীনতম লিখিত রূপের প্রথম ব্যবহৃত লিপি বা স্ক্রিপ্ট সম্পর্কে যদি কিছু আলোকপাত করো। এবং 2 নম্বর, মহাভারতের ঐতিহাসিক চরিত্র যাদের উল্লেখ আদি বৈদিক পরবর্তী বৈদিক সাহিত্যে বলেছো, সেই চরিত্রদের জীবনকাল রূপে আনুমানিক সময়কাল কিভাবে চিহ্নিত করো? কৌশিক দা, অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এই প্রত্যেকটা সাহিত্য আমরা জানি সংস্কৃত ভাষার নিজস্ব কোনো স্ক্রিপ্ট নেই, এবং প্রাচীন ভারতের লিপি বলতে হরপ্পার সভ্যতার লিপির কথা আমি বলছি না, যেহেতু তার পাঠোদ্ধার করা যায়নি। প্রথম যে লিপিগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে মৌর্য যুগের শিলালিপি, স্তম্ভলেখ ইত্যাদি, যেগুলোতে ব্রাহ্মী এবং খরষ্টি লিপি মূলত ব্যবহার করা হয়েছে, কিন্তু এদের ভাষা সংস্কৃত নয়, এদের ভাষা হচ্ছে প্রাকৃত। কাজেই সংস্কৃত ভাষার সঙ্গে সরাসরি তো কোনো লিপির সম্পর্ক নেই। মহাভারত রামায়ণ দীর্ঘকাল মৌখিকভাবে চলে আসার পর যখন লিপিবদ্ধ রূপ পেল, সেইটা গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ। এবং আমরা জানি যে গুপ্ত পরবর্তী যুগ বা আদিমধ্য যুগ সময়টা ভারতীয় ইতিহাসে আঞ্চলিকতার বিকাশের একটা সময়, যে সময় বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। যার জন্য এইটাই ইন্টারেস্টিং জিনিস, যে ভাষাটা সংস্কৃত, কিন্তু বিভিন্ন অঞ্চলের ম্যানুস্ক্রিপ্টের স্ক্রিপ্ট আলাদা আলাদা। সেটা প্রোটো বেঙ্গলি স্ক্রিপ্টও রয়েছে, ওড়িয়া স্ক্রিপ্ট, তামিল স্ক্রিপ্ট, বিভিন্ন সিন্ধি, নেপালি, বিভিন্ন ধরনের স্ক্রিপ্টে কিন্তু রামায়ণ মহাভারতের ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়, যেগুলো একই সময়ে রচিত হচ্ছে কিন্তু আলাদা আলাদা অঞ্চলে এবং আলাদা আলাদা স্ক্রিপ্টে। এটা আমরা যদি মহাভারতের ক্রিটিক্যাল এডিশনের যে কোনো ভলিউমের ভূমিকা দেখি, এখানে আমরা বিস্তারিত আলোচনা পাবো যে সেই পর্বের কতগুলো ম্যানুস্ক্রিপ্ট আছে, কোনটা কোন শতাব্দীতে রচিত, কোন অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে এবং কোন স্ক্রিপ্ট থেকে পাওয়া যাচ্ছে। সেই জন্য এটা বলা যায় না যে প্রথমে নির্দিষ্ট একটা স্ক্রিপ্টে লেখা হয়েছিল। প্রত্যেক অঞ্চল কিন্তু তার নিজস্ব স্ক্রিপ্টে রামায়ণ মহাভারত এবং অন্যান্য সংস্কৃত গ্রন্থকে লিপিবদ্ধ করেছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, না দুটো প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্নটা ছিল যে চরিত্রদের কথা, রামায়ণ মহাভারতের যে চরিত্রদের কথা বৈদিক সাহিত্যেও পাওয়া যাচ্ছে, তাদের সময়কাল কি। এইবারে এই জায়গাগুলো খুবই স্পর্শকাতর এই জন্য যে খুব সুনিশ্চিতভাবে আমরা বৈদিক বা অন্য ধর্মীয় সাহিত্যের উল্লেখকেও কোনো চরিত্রের নিশ্চিত ঐতিহাসিকতার প্রমাণ বলতে পারি না। কিন্তু যেটা প্রাচীন ভারতের বা প্রাচীন ইতিহাস, পৃথিবীর যে কোনো
জায়গারই লিখতে গেলে আমাদের খেয়াল রাখতে হয় যে যদি একাধিক পরম্পরায় একই চরিত্রের উল্লেখ আমরা পাই, তাহলে একটা সম্ভাবনা থাকে তার একটা ঐতিহাসিক ভিত্তি থাকার। এখন যেটা বললাম যে শান্তনুর উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের দশম মণ্ডলে, যেটা ঋগ্বেদের সর্বশেষ অংশ, তাহলে আনুমানিক ওই খ্রিস্টপূর্ব একাদশ দশম শতাব্দী নাগাদ ঋগ্বেদের দশম মণ্ডল রচিত হয়েছে। অন্যদিকে অথর্ববেদ সংহিতার একটু পরের দিকের একটা মন্ত্রে কন্টেম্পোরারি রুলার হিসাবে আমরা পরীক্ষিতের নাম পাচ্ছি। জন্মেজয়ের কথা মূলত ব্রাহ্মণ সাহিত্য, অর্থাৎ সংহিতার পর যেগুলো রচিত হয়েছে ব্রাহ্মণ সাহিত্যে, আরণ্যক সাহিত্যে জন্মেজয় খুব সুপরিচিত। এবং বৃহদারণ্যক উপনিষদ সব থেকে পুরনো উপনিষদগুলোর একটা, খ্রিস্টপূর্ব সপ্তম বা ষষ্ঠ শতাব্দী। সেখানে বলা হচ্ছে যে পরীক্ষিতের বংশধরেরা আর নেই। এইটা একদম নিশ্চিত কথা, কারণ একদিকে আমরা প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাচ্ছি যে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে হস্তিনাপুরের যে জনপদ বন্যায় নষ্ট হয়ে যাচ্ছে, এবং খ্রিস্টপূর্ব সপ্তম ষষ্ঠ শতকে রচিত বৃহদারণ্যক উপনিষদে ন্যাচারালি বলা হচ্ছে পরীক্ষিতের বংশধরেরা নেই। কাজেই যদি মহাভারতের মূল ঘটনা কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটকে অ্যাড্রেস করে থাকে, তার অরিজিনের সময়টা ওই খ্রিস্টপূর্ব দশম নবম কি বড়জোর অষ্টম শতাব্দীর মধ্যে সীমাবদ্ধ। আর রামায়ণের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে বিবিলাল মহাভারতের মতো রামায়ণ প্রত্নতত্ত্বের চেষ্টা করেছিলেন, কিন্তু রামায়ণের কাহিনীর কোনো প্রত্নতাত্ত্বিক ভিত্তি পাওয়া যায়নি। রামায়ণ নিজেও নিজেকে কাব্য বলে দাবি করে এবং রামায়ণের অনেকটাই কল্পনা। এমনকি রামায়ণে বর্ণিত জনপদগুলো কিষ্কিন্ধা বা লঙ্কা বলে কোনো জায়গা কখনো ছিল কিনা এটাই নিশ্চিতভাবে বলা যায় না। ফলত কোনো ঐতিহাসিক সময়কাল নির্ধারণ করা যায় না রামায়ণের চরিত্রদের জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি কৃষ্ণান প্রশ্ন করছে, ওয়াজ অ্যানিমাল স্যাক্রিফাইস কমন ইন দ্য টাইম অফ রামায়ণ অ্যান্ড মহাভারত, স্পেশালি হর্স স্যাক্রিফাইস পারফর্ম বাই ব্রাহ্মিনস ইন যোগা? হ্যাঁ, মানে অ্যানিমাল স্যাক্রিফাইস ভারতে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী আসার আগেও তাদের ধর্মাচরণের প্রধান একটা অংশ। এবং যে যজ্ঞের কথা বললেন অশ্বমেধ অন্যতম প্রাচীন যজ্ঞ, ঋগ্বেদেও রাজা সুদাসের অশ্বমেধ যজ্ঞের উল্লেখ আছে। আর রামায়ণ মহাভারতে তো অবশ্যই দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করার আগে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। রামায়ণের উত্তরকাণ্ডে রামও অশ্বমেধ যজ্ঞ করছেন, যুধিষ্ঠিরও অশ্বমেধ যজ্ঞ করছেন। আমরা তো ইনফ্যাক্ট মহাভারতের একটা পর্বের নামই অশ্বমেধিক পর্ব। তো এবং তখনকার ধর্মাচরণের অন্যতম প্রধান অবলম্বনই পশু বলি। পশু বলির রেফারেন্স গোটা রামায়ণ এবং মহাভারতে বারংবার আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। পৃথা লাহিড়ী ঘোষ প্রশ্ন করছে, দ্য চেঞ্জ ইন দ্য ক্যারেক্টার অফ সীতা ফ্রম বাল্মীকি রামায়ণা টু উত্তর পর্বা, ডু ইউ থিঙ্ক সিম্বলাইজ দ্য চেঞ্জিং ক্যারেক্টার অফ ইকোনমি ফ্রম ট্রাইবাল প্যাস্টোরাল ইকোনমি টু অ্যাগ্রারিয়ান ইকোনমি? না, অ্যাকচুয়ালি আমি বলবো যে বাল্মীকি রামায়ণ যখন রচিত হয়েছে তখনও কিন্তু কৃষিভিত্তিক সমাজের কথাই বাল্মীকি রামায়ণ দেখাচ্ছে। অর্থাৎ এই যে রমিলা থাপারের ব্যাখ্যার কথা বলেছিলাম যে বাল্মীকি রামায়ণে আমরা দেখতে পাচ্ছি কৃষিভিত্তিক সমাজ অযোধ্যা মিথিলার, তাদের উপর ভিত্তি করে তৈরি রাষ্ট্রশক্তির সম্প্রসারণ। এবং রমিলা থাপারের একটা বিখ্যাত প্রবন্ধের নাম এক্সাইল অ্যান্ড দ্য কিংডম। কিংডম হচ্ছে কৃষিভিত্তিক রাষ্ট্র, আর এক্সাইল হচ্ছে ফরেস্ট, অরণ্য, যেটা ক্ষেত্র বা গ্রামের বিপরীত হচ্ছে এই বন বা অরণ্য। এবং নির্বাসিত রাজপুত্র, ফরেস্ট যেহেতু আদার, সেইটা হচ্ছে রাষ্ট্র থেকে নির্বাসনের জায়গা, কিন্তু নির্বাসিত রাজপুত্র বা সংসারত্যাগী সন্ন্যাসী তারাও যখন ফরেস্টে প্রবেশ করছেন তারা কিন্তু ওই রাষ্ট্র ব্যবস্থার প্রতিভূ হিসাবে প্রবেশ করছেন। এবং অবশেষে এই যে অরণ্যচারী মানুষ যারা রাষ্ট্র ব্যবস্থার অন্তর্ভুক্ত নয়, তাদের উপর তাদের জয় প্রতিষ্ঠিত হচ্ছে। বালির রাজ্যে গিয়ে রাম বালিকে হত্যা করে বলছেন যে আমি রাজা হিসাবে তোমার পাপের দণ্ডবিধান করছি। এখন বালির রাজ্যের রাজা বালির রাজ্যের রাজা রাম নন। রাম বলেছিলেন যে আমি ভরতের হয়ে দণ্ডবিধান করছি, কিন্তু কিষ্কিন্ধার রাজা ভরতও নন। কিন্তু রাষ্ট্র দাবি করছে অরণ্যের উপরে তার অধিকার। এই রেফারেন্স কিন্তু বারবার রামায়ণে আমরা পাচ্ছি এই সংঘাতের কথা। কাজেই এগ্রেরিয়ান ইকোনমি দুটো সমাজেই উত্তরকাণ্ডের পরিবর্তনের কারণ গ্রন্থটার ব্রাহ্মণায়ন, যেটা একটা হিরোইক রোম্যান্স ছিল সেটা একটা নর্মেটিভ ব্রাহ্মণিকাল টেক্সটে পরিণত হচ্ছে। এই পরিবর্তনটাই উত্তরকাণ্ডে দেখা যায়। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন আবার সুপ্রকাশ বিশ্বাস,
বলছে আমরা দেখতে পাই প্রাচীনকালের লেখক বা তাদের সাহিত্য কর্মগুলি একটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, তাদের মধ্যে বেশিরভাগ জন রাজা বা ক্ষত্রিয় শ্রেণী, তাদের বীরগাথা বা বিজয়ের কাহিনী, তাদের বংশের উত্থান ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। আমার প্রশ্ন, প্রাচীন লেখকের সাহিত্যকর্ম কোনো শুধুমাত্র এই নির্দিষ্ট শ্রেণীর ক্ষেত্রে সীমাবদ্ধ? এটি কি রাজা বা সম্রাটের লেখকের প্রতি আনুগত্যের ফল, নাকি বিজয়ীর বীরগাথা আসলে এটি সমাজ সাহিত্যের পরম্পরার অংশ? না, এখানে আমাদের বুঝতে হবে কোন ধরনের সাহিত্যের কথা বলা হচ্ছে। আমরা আজকে যে ধরনের সাহিত্য নিয়ে আলোচনা করেছি সেটা অবশ্যই সমাজের প্রভাবশালী শ্রেণীর উপযোগী করে তৈরি করা। কারণ এই যে চারণ কবিদের তৈরি করা সাহিত্য, এই চারণ কবিদের পেশা কি? তাদের পেশা হচ্ছে পারফর্ম করা এই কাহিনীগুলো। তাহলে তারা তাদের জন্যই পারফর্ম করবেন যারা তাদের পৃষ্ঠপোষকতা দিতে সক্ষম। সেটা অবশ্যই সমাজের যারা ক্ষমতাশালী এবং প্রভাবশালী অংশ। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা এবং সাক্ষরতা। প্রাচীন যুগে শিক্ষা সাক্ষরতা এগুলো সার্বজনীন নয়, কাজেই ব্রাহ্মণ ক্ষত্রিয় শ্রেণীর মধ্যে সেগুলো কুক্ষিগত। কিন্তু সাক্ষরতা ছাড়াও মৌখিকভাবে সাহিত্য রচিত হয়, লোককথা, লোক পরম্পরা। সংস্কৃত ভাষা শিক্ষা মূলত ব্রাহ্মণ এবং উচ্চবর্ণের কুক্ষিগত ছিল, কিন্তু সংস্কৃত ছাড়াও প্রাচীন ভারতে যে ভাষাগুলো ছিল, প্রাকৃত, পালি, সেই ভাষাতেও সাহিত্য রয়েছে। বৌদ্ধ জৈন পরম্পরা থেকে তার আমরা কিছুটা পরিচয় পাই, যেখানে আমরা অন্য শ্রেণীর মানুষদের কথা জানতে পারি। পালি ভাষায় রচিত থের গাথা এবং থেরি গাথা বৌদ্ধ সন্ন্যাসী সন্ন্যাসিনীদের রচনা। সেখানে তাদের পূর্বজীবনের কথা অনেকেই লিখে গেছেন, যেখানে আমরা দেখছি তারা সবাই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন সেরকম কিন্তু নয়। সাতবাহনদের রাজা হাল গাথা সপ্তশতী বলে প্রাকৃত কবিতার যে সংকলন সম্পাদনা করেছিল, একজন রাজাই করছেন, কারণ পৃষ্ঠপোষকতা দেওয়ার ক্ষমতা রাজশক্তির হাতেই সব থেকে বেশি। কিন্তু যে কবিতাগুলো সংকলিত হচ্ছে সেগুলো কিন্তু হয়তো অনেক কবিতাই সাধারণ মানুষের রচনা, কারণ প্রাকৃত কিন্তু সাধারণ মানুষের মুখের ভাষা। কাজেই এরকম নয় যে শুধুমাত্র উচ্চ শ্রেণীর লোকই সাহিত্য রচনা করেন। অবশ্যই উচ্চ শ্রেণীর মানুষের রচনার সংরক্ষিত হওয়ার, সামাজিক মর্যাদা পাওয়ার, পৃষ্ঠপোষকতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং আমাদের কাছ অব্দি পৌঁছানোর সম্ভাবনাও বেশি। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। অরিত্র রয় বর্মন জিজ্ঞেস করছি, পুরাণ ঘাটলে দেখা যায় যে পুরাণে 5টি ফিচার বা গুরুত্বপূর্ণ অংশ দেখা যায়, যাকে পঞ্চলক্ষণ বলে অভিহিত করা হয়, যার মধ্যে বংশচরিত অন্যতম। আমার প্রশ্ন হলো, প্রাচীন ভারতের ঐতিহাসিক পরম্পরাতে বংশচরিত বা বংশানুবলী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে? এর মাধ্যমে কি ক্ষত্রিয় শ্রেণীর লেগিটিমাইজেশনের এক অনন্য দিককে তুলে ধরাই কি প্রাচীন লেখকের মূল উদ্দেশ্য ছিল? ইতিহাস পুরাণের ঐতিহ্য আমরা বংশানুচরিত বা বংশাবলীকে প্রফেসর থাপারের এক্সটার্নালাইজড হিস্ট্রি এবং এমবেডেড হিস্ট্রি কোন পর্যায়ে তুলে ধরা? হ্যাঁ অরিত্র, পুরাণকে আমরা এমবেডেড হিস্ট্রির মধ্যেই ধরবো, কারণ যে পুরাণগুলোর কথা আমরা বলছি, যেটা বারবার বললাম যে পুরাণ বলে যে গ্রন্থগুলো এখন পাওয়া যায় সেগুলো কিন্তু প্রাচীন ইতিহাস পুরাণ বলে যে মৌখিক পরম্পরা তার প্রতিভূ নয়। এগুলো ব্রাহ্মণ্য ধর্মগ্রন্থ হিসাবে গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগে রচিত হয়েছে। এবারে একদমই তুমি ঠিক বলেছো যে পুরাণের যেটা ট্র্যাডিশনাল সংজ্ঞা, আমি যেহেতু পুরাণ নিয়ে আজকে আলোচনা করিনি, সেটা আলোচনা করিনি, ইতিহাসের ট্র্যাডিশনাল সংজ্ঞা আমি আলোচনা করেছি। তো পুরাণের ট্র্যাডিশনাল সংজ্ঞায় 5টি লক্ষণের কথা বলা হয়: স্বর্গ, প্রতিসর্গ, বংশানুচরিত, বংশ এবং মন্বন্তর। স্বর্গ মানে সৃষ্টির কাহিনী, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো। প্রতিসর্গ মানে হচ্ছে ধ্বংসের পর আবার সৃষ্টি হবে সেই কাহিনী। বংশ অর্থাৎ দেবতা, রাক্ষস, অসুর, গন্ধর্ব, নাগ, এই বিভিন্ন যে লৌকিক এবং অলৌকিক প্রাণীদের বিবরণ পুরাণে আছে, তাদের বংশ কথা। বংশানুচরিত, যেখানে বিভিন্ন রাজবংশের কথা পাওয়া যাচ্ছে। এবং মন্বন্তর হচ্ছে পৌরাণিক সময়কে কিভাবে পরিমাণ করা হয় তার আলোচনা। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি 5টা, এই প্রশ্ন যদি আসে যে প্রাচীন যুগে চারণ কবিদের যে পুরাণ পরম্পরা ছিল আর আধুনিক পুরাণের মধ্যে সম্পর্ক কতটা, তাহলে সহজেই এই সংজ্ঞা থেকেই বোঝা যায় যে যদি এই সংজ্ঞা অনুযায়ীও পুরাণ লেখা হয়, তাহলে 5টা মূল বিষয়ের মধ্যে 4টে কিন্তু অলৌকিক কাহিনী নিয়ে, সৃষ্টির কাহিনী, ধ্বংসের পর সৃষ্টির কাহিনী, দেবতা, ঋষি, নাগ, যক্ষ, গন্ধর্বের কাহিনী বা পৌরাণিক সময়ের পরিমাপ। একমাত্র বংশানুচরিত 5টার মধ্যে একটা বিষয় যেটা মানুষের ইতিহাস, মূলত রাজবংশের ইতিহাস নিয়ে কনসার্নড। এবং সেই বংশানুচরিত অংশের মধ্যে
অন্তত প্রাচীনতর পুরাণগুলোয় যেমন বিষ্ণু পুরাণ বা বায়ু পুরাণ কিছু কিছু ঐতিহাসিক তথ্য আমরা পাই। কিন্তু পাঁচটার মধ্যে যদি একটা বিষয় হয়, মানে মাত্র 1/5 অ্যাটেনশন যদি সেটার উপরে থাকে, দ্বিতীয়ত সেটাও লিপিবদ্ধ হচ্ছে মৌখিক রচনার অনেক পরে, ফলে তার নির্ভরযোগ্যতা অনেক কম। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে যেটুকু ইতিহাস চেতনা পুরাণ গ্রন্থগুলোর মধ্যে আছে সেটা এমবেডেড ফর্মেই আছে। এক্সটার্নালাইজড হিস্ট্রি অর্থাৎ অতীতের কথা বলার জন্যই যে গ্রন্থ রচিত সেটা পুরাণগুলোকে বলা চলে না। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে উপস্থিত হয়েছি। সমস্ত দর্শকদের অসংখ্য ধন্যবাদ সর্বদা আমাদের পাশে দাঁড়ানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অন্যান্য বক্তব্যের মতো আজকের বক্তব্য আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনারা কেউ পুনরায় শুনতে চাইলে আপনারা ইউটিউবে শুনতে পারবেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের ইউটিউব চ্যানেল যার নাম ভয়েসেস ইনটু দ্য পাস্ট, সেটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি আপনারা প্রেস করে দেবেন, তাহলে আপনারা সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে। হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে আপনারা সহজেই আমাদের সমস্ত আপডেট পেয়ে যাবেন। এছাড়া আপনারা ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম, যার নাম voyages_into_the_past। এখানেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে চলেছি। অতীত প্রবাহের তরফ থেকে অনার সাহেবকে জানাই আরো একবার অসংখ্য ধন্যবাদ। দর্শকদের জানাই আরো একবার শারদীয়ার আগাম শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।